পরদিন সকালবেলা তাশরিফ অফিসে চলে গেছে। খুশি একা একা বারান্দায় হাঁটছে। রাতে মায়ের সাথে একবার কথা হয়েছিল ওর। মনে হলো মা খুব চিন্তিত, কিছু একটা গোপন করছে। কি হতে পারে? এসব ভাবতে ভাবতে সে একটা বই হাতে নেয়। উপন্যাসের নাম পদ্মচা। প্রচ্ছদে একটা একগলে ছবি। বইটা নিয়ে বেশ কৌতূহল তার। কয়েক পাতা উল্টাতেই হঠাৎ কলিং বেল বেজে ওঠে। খুশি বই রেখে দরজা খুলতে যায়। বউয়া এসেছে নিশ্চয়ই। পিপহোল না দেখে সে দরজা খুলে দেয় এবং ভীষণ চমকে যায়, কারণ দরজার সামনে দাঁড়িয়ে আছে রূপা। ওর গায়ে একটা কালো রঙের বোরখা, নিকাব খুলেই দাঁড়িয়ে আছে সে। তবে বেশ ক্লান্ত মেয়েটা, রীতিমতো হাঁপাচ্ছে। তাকে এভাবে দেখে খুশি এত বেশি অবাক হয় যে কয়েক সেকেন্ড কথা বলতে পর্যন্ত ভুলে যায়। এই মেয়ে, গা থেকে বোরকা খোল। আর তোর এই অবস্থা কেন? এভাবে হাঁপাচ্ছিস যে? সোফায় জড়সড়ো হয়ে বসে আছে রূপা। ওর চোখে মুখে তীব্র ভয়। চারিপাশে একবার তাকিয়ে এসে জিজ্ঞেস করে, তাশরিফ ভাই কোথায় আপা? খুশি ওর ভাবগতিক কিছু বুঝতে পারছে না। শক্ত মুখে বলে, অফিসে আছে। এই সময় তো অফিসেই থাকবে। তুই পানিটা খা, শান্ত হও আগে, তারপর বল কি হয়েছে। রূপা ঢকঢক করে গ্লাসের পানি শেষ করে নেয়। তারপর সামনে পায়েসের বাটি থেকে কয়েক চামচ পায়েসও মুখে দেয়। সে এমনভাবে খাচ্ছে যেন বহুদিনের ক্ষুধার্ত। আসলে কাল রাত থেকে কিছুই খায়নি সে। খুশি ধৈর্য নিয়ে বোনের খাওয়া দেখে যায়। রূপা বলে, খুব মজার পায়েস হয়েছে। কে রেঁধেছে আপা? তুমি? হুম। তাশরিফ। সাথে সাথে রূপার বিষম উঠে যায়। বাকি পায়েসটুকু আর খেতে পারে না সে। টেবিলে রেখে দেয় ওভাবেই। খুশি থমথমে মুখে বলে, পানি দেবো আরেক গ্লাস? রূপা টেবিলের উপরে টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে মুখ মুছতে মুছতে দুই পাশে মাথা নাড়ে। খুশি একটু গায়ে এলিয়ে বসে সোফায়। পা দুটো মেলে দেয় সামনে। বেশিক্ষণ সোজা হয়ে বসে থাকতে পারে না সে। মাথায় হাত ঠেকিয়ে ক্লান্ত সুরে জিজ্ঞেস করে, এখন বল ঘটনা কি? তোর এখানে আসার ব্যাপারে মা নিশ্চয়ই জানে না? না, জানে না। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। খুশি একটু অবাক হয় না। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল এরকম কিছুই হবে। বাকি কথা শোনার জন্য ধৈর্য নিয়ে অপেক্ষা করে সে। রূপা ধীরে সুস্থে বলে, সবাই যখন ঘুমিয়েছিল আমি মায়ের এই বোরখাটা গায়ে জড়িয়ে বের হয়ে এসেছি। হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে একটা রিক্সা পেয়ে গেলাম। এত রাতে রিক্সা? তোর ভয় করেনি? রূপা হেসে ফেলে তাচ্ছিল্য ভঙ্গিতে। বিড়বিড় করে বলে, ভয় আমার না পা, তোমার পাওয়া উচিত। যার সঙ্গে থাকছো সে কোনো স্বাভাবিক মানুষ না। আর সে আমাকে যে জিনিস দেখিয়েছে তাতে মনে হয় আমি ইহজন্মে আর কোনো কিছুতেই ভয় পাবো না। খুশি চোখ তুলে তাকায় রূপার দিকে। রূপা মাথা উপর নিচ করে বলে, হ্যাঁ কিছুটা ভয় লাগছিল, কিন্তু বাস স্ট্যান্ডে আসার পর একটা মিরাকেল ঘটে। কী মিরাকেল? মিনহাজ ভাই, ওনার সাথে আমার দেখা হয়ে গেছিল। উনি হাসপাতাল থেকে রোগী দেখে বাড়ি যাচ্ছিলেন। ওনার কোনো আত্মীয় মনে হয় ছিল, আমাকে দেখিয়ে হাসলেন। ও তুমি হয়তো জানো না ওনার সাথে আমার। রূপা থেমে যেতেই খুশি রুক্ষ সুরে ফটফট বলে, তোর ওনার সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু পরে আর সেটা হয়নি। কিন্তু এখন সে রোজ আমাদের বাড়িতে যাওয়া আসা করছে। জানি আমি সব, মা বলেছে। তারপর বল। রূপা মাথা নিচু করে বলতে থাকে, মিনহাজ ভাই আমাকে দেখে প্রথমে চিনতে পারিনি, চেনার কথাও না, কারণ আমি মুখ ঢেকে রেখেছিলাম। আমি ওনার সামনে গিয়ে প্রথমে কথা বলি, তারপর উনি আমাকে এতদূর আসতে হেল্প করেছে। খুশি হেলান দিয়ে বসেছিল। এই পর্যায়ে মেরুদণ্ড সোজা করে বসে। অবাক হয়ে বলে, মানে উনি তোকে কীভাবে হেল্প করেছে? আমি ঠিকানা বলতে উনি আমাকে এতদূর পৌঁছে দিয়েছে। না হলে হয়তো আমি জীবনেও আসতে পারতাম না আপা। খুশি ফ্যালফ্যাল করে কয়েক মুহূর্ত চেয়ে থেকে তিরিক্ষি মেজাজে বলে, মানে তোর এখানে আসাটা কি এমন জরুরি ছিল যে তুই এত কাণ্ড করলি? একটা অচেনা লোকের সাথে এইভাবে মানে মেরে তোর হাড় গোড় ভেঙে ফেলতে মন চাইছে আমার। আয়ান ভাইয়ের ওই দুর্ঘটনার পরেও শিক্ষা হয়নি? সেদিন যদি ওই অ্যাক্সিডেন্ট না হতো তাহলে আয়ান তোকে কোথায় নিয়ে যেত তোর কোনো ধারণা আছে? ও কত খারাপ মানুষ তুই জানিস? ইনফ্যাক্ট ছেলে মানুষ কত খারাপ হয় তোর কোনো আইডিয়া আছে? নিজের মামাতো ভাই ইভান, তারপর ওই আয়ান, এদের দেখেও শিক্ষা হয় না? আবার মিনহাজকে বিশ্বাস করলে কিভাবে? যতই সে দেখতে ভদ্রলোক, উপরে উপরে সবাইকে ওরকম লাগে। সবাই তোর তাশরিফ ভাইয়ের মতো হবে না। একসাথে এতগুলো কথা বলে হাঁপিয়ে উঠেছে খুশি। একটু গলা খাকারি দিয়ে সে আবার শুধায়, কোথায় এখন ওই ছেলে? চলে গেছে। খুব শান্ত সুরে বলে রূপা, কিন্তু মনে মনে বলে, তাশরিফ ভাইকে নিয়ে তোমার সব অহংকার মাটিতে মিশে যাবে আপা, যখন আসল সত্যি জানবে। হয়তো তোমার পায়ের নিচ থেকেই মাটি সরে যাবে তখন। খুশি দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আসলেই চলে গেছে নাকি বাইরে দাঁড়িয়ে আছে? আসলেই চলে গেছে আপা, আমি ওনাকে বলেছি চলে যেতে। এবার তাহলে বল, কেন এত ঝামেলা করে এখানে এসেছিস? থাকবি আমার সাথে? তুমি বললে নিশ্চয়ই থাকবো, কোনো দরকার নেই। তুই বস, দুপুরের খাওয়া দাওয়াটা কর। বিকালে আশফাক ভাইকে দিয়ে তোকে পাঠিয়ে দেব। তাশরিফ জানবেও না
তোর আসার খবর। অবশ্য নিচে দারোয়ানের থেকে খোঁজ পেতে পারে, সেটা ব্যাপার না। রূপার শির দ্বারায় একটা ঠান্ডা স্রোত প্রবাহিত হয়। হ্যাঁ, নিচে লিফটে ওঠার সময় দারোয়ান তাকে অনেক প্রশ্ন করছিল। সে নিজেকে খুশির বোন বলে পরিচয় দিয়েছে। আর সে যেহেতু এখানে আগেও এসেছিল, তাই নিকাব খুলতে দারোয়ান চিনে ফেলে এবং হাসি মুখে তাকে লিফটে উঠিয়ে দেয়। কিন্তু তাশরিফ যে তার আসার খবর পেয়ে যাবে, এই বিষয়টা রূপার মাথায় আসেনি এতক্ষণ। তার কপালে শিরা রীতিমতো দপদপ করছে, বুকের ভিতর ধুকপুক করছে। কি হবে হঠাৎ তাশরিফ চলে এলে? খুশি গম্ভীর মুখে টেবিলের বাটি গ্লাস গুছিয়ে উঠতে নিলেই পেটে টান অনুভব করে। রূপার সঙ্গে সঙ্গে তাকে ধরে আদুরে ভঙ্গিতে বলে, আমি থাকতে তুমি কেন আপা? বসো প্লিজ, আমি নিয়ে যাচ্ছি এগুলো, সুন্দর করে ধুয়ে রাখবো। আর দুপুরে তুমি খাবে কি? আমাকে শুধু বলো, আজকে রান্নাটাও আমি করব। খুশি মৃদু কণ্ঠে বলে, রান্না সব করা আছে, তাশরিফ অফিসে যাওয়ার আগে করে গেছে। একটু পর বুয়া এসে সব ধোয়া মোছার কাজ করবে, তোকে কিছু ধুতে হবে না, ওগুলো শুধু বেসিনে রেখে আয়। রূপা ঘড়ির দিকে তাকায় একবার, সাবধানে জিজ্ঞেস করে, বুয়া কখন আসবে আপা? 12টার মধ্যে আসার কথা। এই তো চলে আসবে আর কিছুক্ষণ পর। মাঝে মাঝে লেট করে। রূপা ঘড়ির দিকে তাকায়, 11টা 40, মানে তার হাতে সময় মাত্র 20 মিনিট। ইতিমধ্যে রান্নাঘরে ঢুকে র্যাকের স্পুন হোল্ডার থেকে ধারালো ছুরিটা নিয়ে পেছনে লুকিয়ে ফেলে সে। তারপর ধীরপায়ে খুশির কাছে এসে হাসি মুখে বলে, তোমাকে খুব টায়ার্ড লাগছে আপা? রাতে ঘুমাওনি মনে হয়, চোখ দুটো অমন ফুলে আছে কেন? খুশি ছোট্ট শ্বাস ছাড়ে। সত্যি রাতে ঘুম হয়নি তার, সব তাশরিফের জন্য। ঘুমের মধ্যে এত কাঁদছিল সে, খুশির কলিজাটা যেন পুড়ে যাচ্ছিল। কি করে ঘুমাবে? ভোরের দিকে সে উঠে নামাজে পড়েছে। কি একটা দোয়া পড়ে খুশির মাথার কাছে এসে ফু দিল। খুশি তখন ঘুমানোর ভান করে পড়েছিল বিছানায়, কিন্তু বুক জুড়ে রাজ্যের অশান্তি অনিশ্চয়তা। তাশরিফ খুশিকে জড়িয়ে ধরে কপালে ঠোঁট ছুঁয়ে রাখে বেশ কিছুক্ষণ। তারপর অফিসের জন্য তৈরি হয়। এখনও চোখে ভাসছে দৃশ্যটা। আজকে তাশরিফকে বিদায় দেওয়ার সময় তার এত মায়া কেন লাগছিল? ইচ্ছে করছিল ছুটে গিয়ে জড়িয়ে ধরতে, কান্না পাচ্ছিল একদম। কিন্তু কিছুই করেনি সে। বুকে পাথর চেপে তাশরিফকে বিদায় দিয়েছে এবং এখনও তার ভেতরটা খুব ভার ভার লাগছে। খুশি নিজের হাতটা এগিয়ে দিয়ে ভরসা মাখা কণ্ঠে বলে, রূপা, আমাকে একটু ধরতো বোন, বিছানা পর্যন্ত নিয়ে যেতে পারবি? আমি তোর তাশরিফ ভাইকে একটা ফোন করব। রূপা অতি উৎসাহী কণ্ঠে বলে, নিশ্চয়ই পারবো আপা, দেখি তুমি আমার কাঁধে হাত দাও। কাঁধে হাত দেওয়ার প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। তুই শুধু আমাকে ওঠা আর হাত ধরে থাক, কারণ মাথাটা হঠাৎ কেমন ঘুরছে। রাতে সত্যি ঘুম হয়নি রে। খুশি আর কিছু বলতে পারে না। সে উঠে ঘরের দিকে পা বাড়াতে নিতেই রূপা ঘুরিয়ে তাকে মেঝেতে ধাক্কা মেরে ফেলে দেয়। ঘটনার আকস্মিকতায় খুশি বহু কষ্টে পিলার ধরে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু পারে না শেষমেশ। চিত হয়ে মেঝেতে ধপাস করে পড়ে। একটুর জন্য মাথায় আঘাত পায় না, কিন্তু যেটুকু পায় তাতে থরথর করে কেঁপে ওঠে পুরো শরীর। খুশি সর্বপ্রথম নিজের পেটের উপর হাত রাখে। ভীষণ অসহায় দৃষ্টিতে তাকায় উপরে দাঁড়ানো রূপার দিকে। সে এই মুহূর্তে ধারালো ছুরিটা তাক করে চেয়ে আছে ঠান্ডা দৃষ্টিতে। খুশি ব্যথা পেয়েছে প্রচণ্ড, আর্তনাদ ছাড়া কিছুই বের হয় না তার মুখ দিয়ে। রূপা খানিকটা ঝুঁকে কেমন হিমশীতল গলায় বলে, আপা। না না খুশি, তোমাকে আমি খুশি বলেই ডাকবো, কারণ তুমি আমার আপা নও। এখানে আসার আগে মায়ের সাথে আমার একটা বিষয় নিয়ে খুব তর্ক হয়েছিল। আমি মিনহাজকে বিয়ে করব না, কিন্তু মা জোর করে আমাকে ওর সাথেই বিয়ে দেবে। তখন আমি কি বললাম জানো? আমি তাশরিফকে ভালোবাসি, ওকে না পেলে আর কাউকেই চাই না। মা তখন খুব জোরে আমার গালে একটা থাপ্পড় মারল। আর কি বললো জানো? আমি নাকি প্রমাণ করে দিয়েছি আমি তোমার আপন বোন না। কথা শেষ করে কেমন উন্মাদের মতো হাসতে থাকে রূপা। খুশি এতক্ষণ নিজেকে সামলে ওঠার চেষ্টা করছিল কোনো মতে, কিন্তু শেষ কথাটা শুনে সে ভীষণ অবাক হয়ে যায়। তার গা কাটা দিয়ে ওঠে রীতিমতো। রূপা ছুরিটা খুশির গলা বরাবর তাক করে বলে, খবরদার উঠবে না। কোনো চালাকির চেষ্টা করলে তোমাকে মেরে ফেলবো। আমি ঐশী কিংবা নিশি না। রূপা, আমি রূপা, যে কখনো তোমার বোন ছিলই না আর কখনো হতেও পারেনি। আচ্ছা, তোর কি মনে আছে খুশি, যেদিন ঐশী নিশির জন্ম হয়েছিল, মা খুব হাসতে হাসতে বলেছিল খুশির বোনদের নাম ওর সাথে মিলিয়ে রাখা হবে। খুশি, ঐশী আর নিশি, 3 বোন ওরা, কিন্তু রূপা, এদের মধ্যে রূপা কোথায়? রূপার সাথে তোদের নামের মিল নেই কেন? খুশি বহু কষ্টে উচ্চারণ করে, তুই আমার বোন রূপা, বিশ্বাস কর, খুব আদরের বোন তুই আমার। তোকে আমি ঐশী নিশির চেয়েও অনেক বেশি ভালোবাসি। মিথ্যা কথা। রূপা রীতিমতো চিৎকার করে ওঠে। খুশি ভয়ে থমকে যায়, চোখ দিয়ে অনর্গল গড়িয়ে পড়ে অশ্রু। রূপা ছুরিটা আরও ভালোভাবে খুশির গলার উপর চেপে ধরে বলে, আমার মা ছোটবেলায় আমাকে রেখে পালিয়ে গেছিল। আমি যার সন্তান ছিলাম যে,
আমার বাবার তো কোনো পরিচয় ছিল না। তোর মায়ের কাছে আমাকে ফেলে গেছিল, যে সম্পর্কে আমার খালা হয়, আর তোর বাপ আমার খালু। অথচ এটা তোরা কোনোদিন আমাকে বুঝতেই দিসনি। এই রহস্যময় ঘটনাটা আমি জানতে পেরেছিলাম নানির থেকে। সে মরার আগে আমাকে বলে গেছিল সব। সরি, আমি তোর বোন নই খুশি, তুই আমারই বোন। অবশ্যই তুই আমার বোন। খালার মেয়ে কি বোন হতে পারে না? রূপার চোখ বড় করে চেঁচিয়ে ওঠে, না পারে না। যদি পারতো তাহলে আমার নাম রূপা হতো না, তোর নামের সাথে আমার নামেও মিল থাকতো। ঐশী নিশির মতো আমিও খুশির বোন হতাম, কিন্তু আমি হইনি, হতে পারিনি। তোরা কেউ আমার নিজের না, কখনো না। রূপা রীতিমতো খুশির গলাটা চেপে ধরেছে গায়ের সর্বশক্তি দিয়ে। খুশি খুক খুক করে কাশার চেষ্টা করে, কিন্তু পারে না। দম বন্ধ হয়ে আসার অবস্থা হয়। অনেক কষ্টে সে আওড়ায়। এমন করিস না প্লিজ, আমি তোকে অনেক ভালোবাসি বোন। আমার এই সর্বনাশ করিস না তুই। আমার বাচ্চাটির উপর মায়া কর, ছাড় আমাকে। তুই যদি সত্যিই আমাকে ভালোবাসিস তাহলে প্রমাণ দে। খুশি ছলছল রক্তিম দৃষ্টিতে প্রশ্ন করে, কিভাবে প্রমাণ করলে তুই বুঝবি? রূপা হেসে বলে, তোর স্বামীকে দিয়ে দে। খুশি এই পর্যায়ে রূপার চুলের মুঠি চেপে ধরে, পা দিয়ে লাথি মেরে তাকে শুয়ে ফেলে মেঝেতে। ওর হাত থেকে ছুরিটা পড়ে যেতেই খুশি সেটা তোলার জন্য উদ্যত হয়, এবং ঠিক ওই সময় রূপা বিদ্যুৎ বেগে উঠে খুশিকে আবার একটা জোরালো ধাক্কা মারে। এই পর্যায়ে খুশি মুখ থুবড়ে পড়ে মেঝেতে, এবং ভয়াবহ আঘাতে পেটের ভেতরটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তার। প্রচণ্ড অমানসিক যন্ত্রণা ছটফট করতে করতে রূপার চোখের সামনে জ্ঞান হারিয়ে নিথর পড়ে থাকে খুশি। রক্তে ভেসে যেতে থাকে সারা ঘর। ঠিক তখনই কলিং বেল বাজে। বোয়া চলে এসেছে। রূপার বুকের ভেতরটা প্রবল শব্দে ধরাস ধরাস করে কাঁপছে। সে ভয়ে আর দ্বিধায় অন্য ঘরে ঢুকে দরজা আটকে দেয় চুপচাপ। খুশির চোখ আদো খোলা, নিঃশ্বাস আটকে আসছে। সাদা আলো চোখে এসে লাগছে, চোখ দুটো খুলে রাখা যাচ্ছে না। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। পাশের মনিটনের বিপ বিপ শব্দ কানে ভাসছে। তার শরীরটা যেন জমে গেছে বরফের মতন। অ্যাপ্রন পরিহিত একটি মহিলা গম্ভীর সুরে বলে, মিসেস খুশি, আপনি শুনতে পাচ্ছেন? আমাদের হাতে খুব কম সময় আছে। আপনার প্লাসেন্টা আংশিক আলাদা হয়ে গেছে। বাচ্চার হার্টবিট দুর্বল হচ্ছে। খুশির গত কয়েক ঘন্টার কথা কিছুই মনে নেই। সে স্বপ্নে আছে নাকি বাস্তবে তা নিজেও বুঝতে পারছে না। দুই চোখের কোণ বেয়ে কেবল গড়িয়ে পড়ছে অশ্রু। সে ঠোঁট নাড়ে কোনো রকমে, শুকনো গলায় প্রশ্ন করে, বাচ্চা, আমার বাচ্চা বাঁচবে তো? মহিলা ডাক্তার বোঝানোর মতো বলেন, শুনুন, বাচ্চাকে বাঁচাতে গেলে আপনার শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। আপনার অবস্থা ইতিমধ্যে ক্রিটিক্যাল। সৎভাবে বলছি, বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করলে আপনার জীবন ঝুঁকির মুখে পড়বে। এত বড় রিস্ক কি নিতে রাজি হবে আপনার হাজব্যান্ড? খুশির চোখে জল টলমল। পাশে থেকে একজন সহকারী ডাক্তার বলে, ওনার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে এলেই হয়। পেশেন্ট এই অবস্থায় কিভাবে ডিসিশন জানাবেন? হ্যাঁ সেটাই, পেশেন্ট এই মুহূর্তে কথা বলার অবস্থায় নেই। ডাক্তার হন্তদন্ত হয়ে যেতে নিলেই খুশি তার দুর্বল হাতটা দিয়ে ডাক্তারের হাতটা শক্ত করে চেপে ধরে। ডাক্তার মহিলা থামে, ঘুরে তাকায়। খুশি তার অশ্রুপূর্ণ ভেজা চোখে কেমন কাপা গলায় বলে ওঠে, আমার বাচ্চাকে বাঁচান প্লিজ ডাক্তার। আমি সহ্য করতে পারবো না ওর কিছু হলে, রিস্ক যতই হোক। ডাক্তার আতঙ্কিত হয়ে বলেন, দেখুন, আপনার আবেগ বুঝতে পারছি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এই অবস্থা ডেলিভারি করতে গেলে আপনি মরে যেতে পারেন। আপনার স্বামীকে এই কথা বলি, তারপর আমরা। খুশি দৃঢ় কণ্ঠে বলে, না, ওকে এই বিষয়ে কিছু বলবেন না। আপনি আমার কথা শুনুন। 7টি মাস ধরে প্রতি মুহূর্তে ওর হৃদস্পন্দন আমি অনুভব করেছি। ওকে নিয়ে স্বপ্ন দেখেছি। ওর অস্তিত্ব আমার রন্ধ্রে রন্ধ্রে। আমি চাই না আমার বাচ্চাটা মরে যাক এভাবে আমার শরীরের ভেতরে। ওকে অন্তত একবার আমি দেখতে চাই, কোলে নিতে চাই, ওর ঘ্রাণ নিতে চাই। ডাক্তার মহিলা খুশির কাছে এসে মাথায় হাত বুলিয়ে দেন। নরম কণ্ঠে বলেন, মা, তুমি আমার মেয়ের বয়সী হবে, তাই মা বলেই ডাকছি। কিন্তু বিশ্বাস করো, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমার বাচ্চাকে বাঁচানোর, কিন্তু আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি তুমি। যদি তুমি নিজেই না বাঁচো তাহলে ওকে কীভাবে কোলে নেবে? তুমি না থাকলে মা ছাড়া তোমার বাচ্চা কিভাবে এই দুনিয়ায় বাঁচবে? পারবেও। ওর বাবা ওকে দেখবে, প্লিজ ওকে বাঁচান। আমার যা হয় হোক, কিন্তু আমার বাচ্চাটাকে বাঁচান ডক্টর। খুশি কাছে অবুজের মতন। ডাক্তার কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর টিমির দিকে তাকিয়ে বলে, সে নিজেই রিস্ক নিচ্ছে, প্রস্তুতি নাও, আমরা বাচ্চাকে বের করার চেষ্টা করব। খুশি ঠোঁট কাঁপছে, সে ফিসফিস করে, আল্লাহ, আমার বাচ্চাটাকে তোমার হেফাজতে দিলাম, ওকে তুমি ভালো রেখো, আর ওর বাবাকেও। মনিটরের শব্দ তীব্র হয়, নার্সটা ছুটোছুটি শুরু করে। ঠিক এমন সময় হঠাৎই দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে তাসটিপ। তার নিঃশ্বাস এলোমেলো, গলা আর হাত পায়ের শিরা কাঁপছে। নার্সটা থমকে দাঁড়ায় ওকে দেখে। আপনি বাইরে থাকুন, এখানে ঢোকা নিষেধ, একজন নার্স কর্কশ গলায় বলে।
তাশরিফ খটমট সুরে বলে, এক্সট্রিমলি সরি, আমি বাইরে ওয়েট করতে পারছি না। আমার ওয়াইফ এখানে শুয়ে এত কষ্ট পাচ্ছে, আমি কিভাবে বাইরে ওয়েট করব? তাহলে আপনি কি চাইছেন? মেন সার্জারির ডাক্তার প্রশ্ন করে হতবিহ্বল হয়ে। তাশরিফ ঢোক গিলে তাকায় খুশির দিকে। কাছে এসে খুশির ক্যানোলা লাগানো দুর্বল হাতটা নিজের হাতের মুঠে চেপে ধরে। খুশির আদো খোলা চোখে তখন আতঙ্কের ঝিলিক। তাশরিফ ঠান্ডা তবে কিছুটা কম্পমান কণ্ঠে বলে, আমি এখানেই থাকবো, আপনারা যা করছেন করুন, আমি শুধু ওর হাত ধরে বসে থাকবো। মেন সার্জারি ডাক্তার রাগে ফেটে পড়ে বলে, মানে মিস্টার তাশরিফ, আপনি বুঝতে পারছেন না পরিস্থিতি কতটা ক্রিটিক্যাল। এখানে অন্য মহিলাদেরও অপারেশন হচ্ছে, আপনি একজন পুরুষে এখানে কিভাবে দাঁড়াবেন? বিষয়টা পরিবেশ নষ্ট করবে। আপনাদের পরিবেশ নিয়ে আমি মোটেও কনসার্ন না। আমি আমার স্ত্রীর জন্য এখানে এসেছি। আই অনলি কনসার্ন অ্যাবাউট হার। অন্য কারো দিকে তাকানোর সময় আমার নেই। তাশরিফ খুশির হাত চেপে ধরে ফিসফিস করে, ভয় পেও না, একটু সাহস রাখো, আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা ভুলেও করো না, খুব খারাপ হবে কিন্তু। তার গলার সুর এত নিচু অথচ তীব্র যে খুশি থমকে যায় কয়েক মুহূর্তের জন্য। তার বুকের মধ্যে যেন ভারী পাহাড় ধসে পড়ছে। ইস, তাশরিফকে খুব ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। একজন ডাক্তার বিড়বিড় করে বলে, আমরা চাইলে সিকিউরিটি ডাকতে পারি, এভাবে হয় না। তাশরিফ ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকায়। চোখ দুটো শূন্য অথচ ভয়াবহ শান্ত। সিকিউরিটি ডাকুন, প্রয়োজনে পুলিশও ডাকতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমি আমার ওয়াইফ ছাড়া অন্য কিছু কেয়ার করছি না। উপস্থিত নার্স এবং ডাক্তারও অস্থির হয়ে একে অপরের দিকে তাকায়। একজন এগিয়ে এসে বলে, মিস্টার তাশরিফ, এই মুহূর্তে আমাদের ডিসিশন নিতে হবে। প্লাসেন্টা আলাদা হয়ে যাচ্ছে, রক্তক্ষরণ বাড়ছে, পেশেন্টকে বাঁচাতে হলে বাচ্চা যা দরকার মনে হয় করুন, আমি শুধু আমার স্ত্রীকে সুস্থ দেখতে চাই। তার একটা কথাতেই পরিবেশ শান্ত হয়ে যায়। ডাক্তাররা দ্রুত অপারেশন শুরু করে। এদিকে খুশি কাছে একেবারে অবুঝের মতো। সে এই বাচ্চাকে ছাড়া কি করে বাঁচবে? এই নিষ্পাপ প্রাণটির জন্য সে নিজের জীবনটাও দিয়ে দিতে প্রস্তুত। নিজের সন্তানকে হারানোর দুঃখ তার পক্ষে সম্ভব হবে না। ডাক্তার যখন তার গায়ে স্পর্শ করে তখনই খুশি চেঁচিয়ে ওঠে। সে বুঝতে পারছে তার বাচ্চাটাকে তার থেকে আলাদা করা হচ্ছে। চিৎকার দিয়ে পুরো হসপিটাল মাতিয়ে ফেলতে মন চায়। তাশরিফ শক্ত করে তাকে ধরে রাখে বিছানার সাথে। তার দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, তুমি আমার সঙ্গে এটা করতে পারো না খুশি। তোমার কিছু হলে আমি মানতে পারবো না। আমাদের আরও অনেক বেবি আসবে, কেউ আটকাতে পারবে না। খুশির মনে হয় তার পুরো দুনিয়ায় আধার নেমে আসছে। ভীষণ উঁচু জায়গা থেকে লুটিয়ে পড়ছে সে ধীরে ধীরে। প্রচণ্ড যন্ত্রণা আর কষ্ট নিয়ে সংজ্ঞা হারিয়ে ফেলে। রূপা চিৎকার করছে পাগলের মতো। অবিরাম দরজা করাঘাত করে চলেছে সে, কিন্তু কেউ খুলছে না। আর কিভাবে খুলবে? ফ্ল্যাটে কেউ নেই এই মুহূর্তে। রূপা সে যে দরজা বন্ধ করে এই রুমে ঢুকেছিল, তারপর আর বের হতে পারেনি। সে একদৃষ্টে তাকিয়ে থাকে দূরের ওই স্টাডি টেবিলের দিকে। রাগে জেদে সব কিছু ভেঙে ফেলতে ইচ্ছে হয় তার। সে প্রথমে এগিয়ে যায় ওই টেবিলের দিকে, বইয়ের স্তূপ আশ্রে ফেলে মেঝেতে। তখনই নিজের চিরচেনা ডায়েরিটা দেখতে পেয়ে আত্মা কেঁপে ওঠে। তার ডায়েরি এখানে কেন? রূপা কাপা হাতে নিজের ডায়েরিটা তোলে। ভেতর থেকে খসে পড়ে একটা কাগজ। আসলে কাগজের ওই লেখাটা তার নয়, এটা আপার হাতের লেখা। খুশি আপা। রূপা ধীরে ধীরে কাগজটা খুলে পড়তে শুরু করে। রূপা, আমার মিষ্টি বোন, ছোটবেলা থেকে তুই আমায় একটা অপবাদ সব সময় দিতি, মনে আছে? তোর সে অপবাদের নাম কিপ্টে আপা। কারণ তোকে কখনো আমি ঈদের সালামি দিতাম না। তোর এতগুলো বছরের জন্মদিনেও আমি কখনো তোকে একটা উপহার পর্যন্ত দেইনি। তাই আমার নামের আগে যখন তুই এই মিথ্যা অপবাদটা জুড়ে দিতি, তখন আমি কি বলতাম সেটা মনে আছে? আমি বলতাম আমি মোটেও কিপ্টে নই রূপা। আমি আসলে তোর ভাগের সব সালামি আর উপহার জমিয়ে রাখছি। কোনো একদিন তোর সব ঋণ একসাথে শোধ করে তোকে একদম চমকে দেব। আমি কিন্তু আমার কথা রেখেছি। আমার জীবনের সবচেয়ে দামি জিনিসটা তোকে দিয়ে যাচ্ছি। তুই কিন্তু ওকে খুব যত্নে রাখবি, কখনো কষ্ট পেতে দিবি না। নামে খুশি হলেও ওর জীবনের খুশি আমি হতে পারিনি। আমি ছিলাম ওর জীবনের কান্না, তুই তা হবি না। তুই ওর জীবনের সকল আনন্দের উৎস হবি। ওকে এত ভালোবাসা দিবি যেন ও আমাকেও ভুলে যায়। এটা তোর মৃত আপার শেষ আদেশ। কিরে, পারবি না তাশরিফের মন থেকে আমাকে মুছে দিতে? রূপা চিঠিটা পড়তে পড়তে হতবিহ্বল হয়ে যায়। এমন চিঠি খুশি কখন লিখলো, আর কেনই বা লিখলো? এর মানে কি সে জানতো যে এমন কিছু হবে? সে কাগজের টুকরোটা বুকে জড়িয়ে আর্তনাদ করে বলে, যার মন নিজের সাথে কবরে নিয়ে যাবি, তাকে আমি কিভাবে নিজের মানুষ বানাবো? ওই অসম্ভব ক্ষমতা তো আমার নেই। সারাদিন চিঠিটা হাতে নিয়ে বসে থাকে রূপা। সন্ধ্যা ঘনিয়ে যখন রাত হয়, তার মাথায় একটা অদ্ভুত ইচ্ছে চারা দেয়। হঠাৎ ফ্যানের দিকে তাকিয়ে গা থেকে ওড়নাটা খুলে নেয় সে। তারপর সুইচ বোর্ড চেপে ফ্যানটা বন্ধ করেই ওড়না পেঁচিয়ে ওই ফ্যানের সাথে বেঁধে নেয়। স্টাডি টেবিলের চেয়ারটা টেনে পায়ের নিচে রাখে। তারপর এক মনে কিছু একটা বিড়বিড় করে বলতে নিলে হঠাৎ দরজা খোলার শব্দ হয়।
আলোর ঝলকানিতে রূপা চমকে তাকায়। তাশরিফ দাঁড়িয়ে আছে দরজার কাছে, তার গায়ে সাদা শার্ট, কালো প্যান্ট। ধীর পায়ে এগিয়ে এসে খুব অনুরোধে সুরে বলে, প্লিজ রূপা, ডোন্ট ডু দিস। রূপার চোখ দুটো টলমল হয়ে যায়। সে ভেবেছিল খুশির মৃত্যুর পর তাশরিফ তাকে শাস্তি দিতে চাইবে, কিন্তু উল্টো সে রূপাকে বাঁচাতে এসেছে। প্রচণ্ড আবেগতাড়িত রূপার মন প্রাণ উদ্বেলিত হয়। তার মৃত্যুতে তাশরিফের যায় আসে তাহলে? সে গলা থেকে ওড়নার প্যাচ ছাড়িয়ে দ্রুত নামে চেয়ার থেকে। তাশরিফের মুখোমুখি দাঁড়িয়ে খুব আকুল হয়ে বলে, আই নিড টু টেল ইউ সামথিং। রূপা বড় বড় নিঃশ্বাস ফেলে ছুটে আসে তাশরিফের কাছে। দুই হাতে তার গলা জড়িয়ে ধরতে পেটের খুব কাছে অনুভব করে ধারালো আঘাত। প্রচণ্ড কম্পনের উপর চোখ মুখ উল্টে আসে। নিঃশ্বাস হয় রুদ্ধ। রক্তে ভেসে যেতে থাকে টাইলস করা ধপধপে সাদা মেঝে। তাশরিফ ধারালো ছুরিটা ওর নরম শরীরে আরও একটু দাবিয়ে তার কোমর চেপে ধরে রেখে বলে, আমি তোমাকে নিজের হাতে শাস্তি দিতে চেয়েছি রূপা, কিন্তু এভাবে না, আরও করুণভাবে, আরও নৃশংসভাবে। যতটা কষ্ট আমার খুশি পেয়েছে তার চেয়েও দ্বিগুণ কষ্ট তোমাকে ফেরত পেতে হবে। অ্যান্ড দিস ইজ মাই লাস্ট ওয়ার্ড টু ইউ। কেটে গেছে 8 মাস 18 দিন। রূপার মার্ডার কেসটা নিয়ে এখন ইনভেস্টিগেশন শেষ হয়েছে। অপরাধীরাও ধরা পড়েছে। ফিরোজা ও তারেক পুলিশের কাছে ছুটতে ছুটতে ক্লান্ত, তবে তারা এখন আর কিছু আশা করে না। নিয়তিকে মেনে নিয়েছেন দুজনেই। মেয়েটা যেন নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছিল। মিনহাজকে প্রায়ই দেখা যায় রূপার কবরের সামনে বসে থাকতে। আজ ভোরেও ফজরের নামাজ শেষে খামারে মুরগিদের খাবার দিতে এসে ফিরোজা দেখলেন ছেলেটাকে। রশি ঘর থেকে এক বাটি বিস্কিট আর চা এনে ওর সামনে দাঁড়িয়ে বলেন, এসো বাবা, ভেতরে এসো। মিনহাজ তাকে অপরাধী দৃষ্টিতে খুব বিষণ্ণ কণ্ঠে বলে, আই এম সরি আন্টি। ফিরোজা বিরস মুখে বলেন, তুমি কেন ক্ষমা চাইছো? মিনহাজ নত দৃষ্টিতে বলে, সেদিন আমি যদি রূপাকে ঢাকায় পৌঁছে না দিয়ে আপনার কাছে নিয়ে আসতাম তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না। ফিরোজা হাসেন খুব তাচ্ছিল্য ভঙ্গিতে। একটা কাঠের চেয়ার টেনে মিনহাজকে বসার সুযোগ করে দেন। নিজে দাওয়ার উপর খালি জায়গাতেই বসেন। এক হাতে বাঁশের খুঁটিটা জড়িয়ে ধরে উদাস মুখে বলেন, যা ঘটে গেছে তার উপর দুর্ভাগ্য ছিল বাবা। আমি এসবের জন্য তোমাকে দোষ দেব না একেবারেই। তুমি না থাকলে হয়তো তোমার জায়গায় অন্য কেউ থাকতো, কিন্তু যেটা হওয়ার সেটা হতোই। মিনহাজ একটু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, ওই ডাকাতগুলোর আর কোনো খোঁজ পাওয়া গেছে আন্টি? কয়জন ছিল ওরা? ফিরোজার দুই পাশে হতাশ মুখে মাথা নাড়েন। অর্থাৎ কোনো খোঁজ পাওয়া যায়নি। মিনহাজ খুব অবাক সুরে আওড়ায়, কী অদ্ভুত একটা সিচুয়েশন। ঢাকা শহরের মতো ওইরকম জনবহুল রেসিডেন্সিয়াল এরিয়ায় কিভাবে ডাকাতি হলো? ওখানকার নাইট গার্ড, বাড়ির দারোয়ান এরা কোথায় ছিল তখন? আর এটা তো কোনো নর্মাল ডাকাতিও না, ডিরেক্ট সন্ত্রাসবাদ। কিন্তু আমার সন্দেহ শুধু একটা জায়গাতেই, ওরা রূপাকে এতটা নৃশংসভাবে কেন মারল? অজ্ঞানও বানাতে পারতো, ওকে তো মারার কোনো দরকার ছিল না। আন্টি, পোস্টমর্টমের রিপোর্ট সত্যি তো? আপনি শিওর যে ওকে রেপ করা হয়নি? ফিরোজা একদৃষ্টে শূন্যে তাকিয়ে থেকে ভারী কণ্ঠে বলেন, ডাক্তার তো সেই কথাই বলেছে বাবা। ধর্ষণের কোনো আলামত ছিল না ওর শরীরে, কিন্তু শুধু নিষ্ঠুর উপায়ে মেরেছে আমার মেয়েটাকে। মুখে শাড়ির আঁচল চেপে ধরেন ফিরোজা। হৃদয় ভেঙে আসে তার, কিন্তু চোখ থেকে পানি পড়ে না। অশ্রু যেন হার মেনেছে। মিনহাজ বলে, একটা যুবতী মেয়েকে এইভাবে খুন করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না আমি আন্টি। যদি এমন হতো ধর্ষণ করে তারপর মেরেছে তাহলেও একটা ব্যাপার ছিল, কিন্তু শুধু শুধু এইভাবে মারবে কেন? ওরা কি আসলে ডাকাতি করতে এসেছিল নাকি শুধুই রূপাকে মারতে এসেছিল? রূপার সাথে ওদের কি এমন শত্রুতা থাকবে? ফিরোজা দুই হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে নিনাদের সরে বলেন, জানি না বাবা, আমি কিছুই জানি না। আমি শুধু ভাবি আমার খুশির কথা। ও কিভাবে সহ্য করলো এত কিছু? ওই দিন রূপা ওখানে গিয়েই নিজের বোনের সাথে কি নোংরামি কাণ্ড করলো। আমার মেয়েটা তার নিষ্পাপ বাচ্চা সহ মৃত্যুর মুখ থেকে ফিরেছে। যদি ওই দিন খুশির কিছু হয়ে যেত আমি নিজে হাতে রূপাকে কবর দিতাম। হয়তো এর জন্য খোদা ওর বিচার করেছে বাবা। যে নিজের আপনজনকে মায়া করে না দুর্বৃত্তরা, তার উপর কি করে মায়া করবে? ওই দিন তাশরিফ খুশিকে নিয়ে হাসপাতাল চলে যাওয়ার পর রাতে রূপা ওই ফ্ল্যাটে একা ছিল। ডাকাতির ঘটনাটা তখনই ঘটে গেল। সকালে আমরা সব জানতে পারলাম। ওদের পুরো বাড়িটা তছনছ হয়ে গেছিল আর বাথরুমে পড়েছিল রূপার লাশ। আমরা পৌঁছানোর আগেই পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। সব শুনে দীর্ঘশ্বাস ছাড়ে মিনহাজ। তারপর কিছুটা বিভ্রান্তি নিয়ে জিজ্ঞেস করে, রূপা কেন সেদিন খুশির সাথে এমন করলো আন্টি? মানে ওদের দুই বোনের মধ্যে কি কোনো ঝামেলা ছিল? ফিরোজা এই পর্যায়ে সংযত হন। ইতিমধ্যে বাড়ির একটা ছেলেকে পারিবারিক বিষয়ে অনেক কথা বলে ফেলেছেন তিনি, যদিও তাদের এই বিষয়গুলো আর পারিবারিক নেই। এখন তো পুরো দেশবাসী জানে এই সংবাদ। প্রথম 1 মাসে এই খবর নিয়ে কত ঝড় উঠেছিল সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়। এখন অবশ্যই সব শান্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ঘটনা যতই করুণই হোক, মানুষ বেশি দিন সেটা নিয়ে বসে থাকে না। আর ফিরোজা তো কোনোদিন কাউকে বলতে পারবে না নিজের মেয়ের ব্যাপারে আসল সত্য। রূপার যে শেষ মুহূর্তে মাথা খারাপ হয়ে গেছিল, সে তাশরিফকে ভালোবাসত, এই সম্পর্কে তাশরিফ নিজে এখনও অজ্ঞাত। তাকে এসব জানতে দেওয়া যাবে না কখনই।
কিছু কিছু সত্যি অজানা থাকাই মঙ্গলজনক। খুশি যে এত ঘটনার পরও স্বাভাবিক আছে, সেটাই বিধাতার কাছে লাখ লাখ শুকরিয়ার বিষয়। কাল সারা রাত বৃষ্টি হয়েছিল, চারদিকে এখন ঠান্ডা বাতাস। খুশি গোসল সেরে বারান্দায় এসে দাঁড়িয়েছে। চুল থেকে তোয়ালে খুলতে খুলতে অন্যমনস্ক ভঙ্গিতে প্রকৃতি দেখছে। মেঘাচ্ছন্ন আকাশ ইদানিং তার আতঙ্ক লাগে। বজ্রপাত হলেই ভয়ে শিউরে ওঠে গা। তাসটিপের ভয়টা যেন তার মধ্যে চলে এসেছে। এখন আর তাসটি বজ্রপাতে ভয় পায় না, কোনো কিছুতেই ভয় পায় না। মাঝরাতে বাগানে একা হেঁটে বেড়ায়। খুশি একদিন ঘুম ভেঙে তাকে দেখে খুব অবাক হয়েছিল। তারা গত 5 মাস ধরে নারায়ণগঞ্জে অবস্থান করছে। ওই বীভৎস ঘটনার পর ওই বাড়িতে অবস্থান খুশির পক্ষে সম্ভব ছিল না। রূপার স্মৃতিগুলো প্রতি মুহূর্তে তাকে তাড়া করে বেড়ায়। তাসটিপ অবশ্য কখনো খুশিকে একা ছাড়ে না, তবে রাত হলেই মাঝে মাঝে তাকে বিছানায় পায় না খুশি। সে বাইরে গিয়ে একাকী পায়চারি করে। সেই দিন ওকে খুঁজতে খুঁজতে খুশি বাগানে চলে গেছিল। তাসটিপ হাসি মুখে বলে, ঘুম আসছিল না, তাই একটা বাতাস নিতে এসেছি, ঘরের দম বন্ধ লাগছিল। খুশির ধারণা রূপার মৃত্যুটা তাসটিপও মেনে নিতে পারেনি। অবশ্য ওইটা তো মেনে নেওয়ার মতো কোনো ঘটনাও ছিল না। কি ভয়াবহ, কি নৃশংস! ডাকাত হিসেবে যারা পুলিশের কাছে ধরা পড়েছে তারা সব চ্যাংড়া ছেলেপুলি। ওই রকম দেখতে ছেলেগুলো এমন হিংস্র আচরণ করেছে তা যেন অবিশ্বাস্য। খুশির আবারও দমবন্ধ অনুভূতিটা হচ্ছে। সে এগুলো ভাবতে চায় না একদমই। একদরে বাথরুমে এসে থামে। শরীরটা একদমই দুর্বল হয়ে আছে। কিছু খেয়ে হজম করতে পারে না, শুধু বমি পায়। তাসটিপ এখন বাসায় নেই, অফিসের কাজে ব্যস্ত খুব। কিন্তু প্রতিদিন ফিরেই তার প্রধান কাজ হলো খুশিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। 2 দিন অন্তর অন্তর এই কাজটা সে করবেই। ডাক্তার অবশ্য বলেছে খুশি শারীরিক তেমন কোনো সমস্যা নেই, শুধু আর কখনো মা হতে পারবে না আর মানসিক হতাশা কাটিয়ে উঠতে হবে। খুশি আফসোস করে না একদমই। যা হয় ভালোর জন্যই তো হয়। ঘরে এসে বিছানায় শুয়ে থাকা নিজের জ্যান্ত পুতুলটার দিকে তাকিয়ে থাকে খুশি। ফুটফুটে সুন্দর এই মেয়েটাই এখন তার জীবনের সকল আনন্দের উৎস। খুশি কাছে এসে পরম উচ্ছ্বাসে ঘুমন্ত মেয়ের কপালে চুমু খায়। মেয়েটা দেখতে একদম অনামিকার মতো হয়েছে। খুশি সবসময় চাইতো তার মেয়ে হলে যেন তার শাশুড়ির মতো সুন্দরী হয়, আর ছেলে হলে তাসটিপের মতো সুদর্শন। খুশির প্রথম স্বপ্ন তো পূরণ হয়েছে, কিন্তু দ্বিতীয় স্বপ্ন পূরণ হওয়ার আর কোনো সুযোগ নেই। বুকটা ভার হয়ে আসছে খুশির। মেয়েকে জড়িয়ে ধরে সে নিজেকে খুব সামলায়। করুণাময়ের অসীম দয়ায় তার মেয়েটা বেঁচে গেছিল সেদিন। যদি মরে যেত তাহলে কি হতো আজ? কি নিয়ে বাঁচত খুশি? সে নিজেও হয়তো মরে যেত, অবশ্যই মরে যেত। মৃত বোন রূপার প্রতি এখনও খুশির ভীষণ অভিমান। সে তো কখনো রূপার খারাপ চায়নি। তাহলে ওই দিন কেন ওইরকম অমানবিকতা দেখিয়েছিল সে? তার মূল উদ্দেশ্য কী ছিল? খুশির বাচ্চাটাকে মেরে ফেলা? ওই নির্মম দুর্ঘটনার জন্যই খুশি আর কোনোদিনও মা হতে পারবে না। যদি ছোট্ট তানিশা না বাঁচত তাহলে খুশির এই জন্মে আর মাতৃত্বের স্বাদ উপভোগ করা হতো না। সে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানায় এই জন্য। আল্লাহ তার মেয়েটাকে সকল বালা মুসিবত থেকে রক্ষা করুক। তার মেয়েটার জীবন ভীষণ ভীষণ সুন্দর হোক। রূপা নামের খালার কথা তানিশা বড় হয়ে কোনোদিন না জানুক। যে খালা তাকে নিজ হাতে হত্যা করতে চেয়েছিল তার কথা জেনে লাভ কী? মালিনী বেগম দরজার কাছে এসে দাঁড়িয়েছেন। তার হাত ভর্তি খাবার, হাসি মুখে বলেন, কেমন আছো নাতবো? তোমার জন্য তোমার নানা 3,000 টাকা খরচা সামুদ্রিক মাছ আনিয়েছেন। সব তাজা তাজা। এগুলো খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হবে। মেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে থাকতে থাকতে তাড়াতাড়ি একটু খেয়ে নাও দেখি। মাছের গন্ধ শুনে খুশির কেমন পেট ভরে আসে। তার নানি শাশুড়ির হাতের রান্না চমৎকার। বাড়ির সবাই খেয়ে আঙ্গুল চাটে, কিন্তু খুশি এত মশলাদার খাবার খেতেই পারে না। তার তো নিজের স্বামীর করা রান্না অল্প মশলার হালকা খাবারই বেশি পছন্দ। কিন্তু সে কথা মুখ ফুটে বলা যাবে না, তাহলে নানি শাশুড়ি কষ্ট পাবে। খুশি কেমন তাকে থাকতে দেখে মালিনী ধমকে সুরে বলেন, কি ব্যাপার, খেতে ইচ্ছে করছে না? ভুলেও এ কথা বলো না এখন। তাসটিপ একটু আগে ফোন করে তোমার খাওয়ার ব্যাপারে খোঁজ নিয়েছি। আমি কিন্তু সত্যিটা বলে দিয়েছি, পরে রাতে এসে ঝাড়লে আমার কিছু করার নেই। খুশি হেসে ফেলে বলে, আপনি বসুন নানু, আমি এখন খাচ্ছি। নিজের হাতে খেতে পারবে নাকি আমি খাইয়ে দিব? তার আগ্রহ দেখে মনে হচ্ছে তিনি খুশিকে খাইয়ে দেওয়ার জন্যই সব কাজ শেষ করে এসেছেন। তাই খুশি মাথা হেলিয়ে বলে, তাহলে তো আরও ভালো হয়, আমার এমনিতেও উঠতে ইচ্ছে করছে না। মালিনী খুব উৎসাহের সাথে খাবার নিয়ে বসেন খুশির সামনে। আগ্রহ ঘন কণ্ঠে বলেন, তোমার শাশুড়িকে একটা ফোন দাও তো। সে আবার কবে আসবে বাংলাদেশে? নিজের নাতনির আকিকা করেই আবার উড়াল দিয়েছে। সামনে তো ওর জন্মদিন, ফার্স্ট বার্থডেতে আসবে না? খুশি হাসি দমিয়ে রেখে বলে, এখনও জন্মদিনের দেরি আছে নানু, 3 মাস 10 দিন বাকি। তো এই সময়টা কি খুব বেশি মনে হচ্ছে? দেখতে দেখতে চলে যাবে। অনামিকা তানিশার জন্মের পরের দিনে ফ্লাইটে উঠে গিয়েছিলেন। বড় বড় দুটো খাসি জবাই করে আকিকার আয়োজন করেছে নিজের একমাত্র নাতনির।
খুশি বলেছিল ছেলেদের ক্ষেত্রে 2টো খাসি দিতে হয়, মেয়েদের ক্ষেত্রে একটাই যথেষ্ট। অনামিকা চোখ পাকিয়ে বলছেন, এইটাই আমার নাতি এবং নাতনি, আমি তো পারলে 3টা খাসি জবাই করতাম। একমাত্র নাতনিকে নিয়ে অনামিকা যেন উচ্ছ্বাসের শেষ নেই। কত শত আয়োজন করেছেন, এইটুকু মেয়ের জন্য বিদেশি জামা জুতা এনে ভরিয়ে ফেলেছেন। ওর 5 বছর সাইজের জামাও আছে, বড় হলে পরবে ভেবে অনামিকা পছন্দ হতেই কিনে পাঠিয়ে দেন। তখন পরিস্থিতি ভয়াবহ ছিল আর খুশির মানসিক অবস্থার কথা ভেবে তিনি বেশি কিছু আয়োজন করেননি। কিন্তু তানিশার প্রথম জন্মদিন খুব বড়সড় আয়োজন করেই হবে, এ নিয়ে পরিকল্পনা চলছে দীর্ঘদিন ধরে। হঠাৎই তানিশার ঘুম ভেঙে যায়। ছোট ছোট হাত পা শূন্যে ছুঁড়ে তীব্র মেজাজে চেঁচিয়ে ওঠে। ফর্সা মুখ লাল বনে গেছে। মালিনী অবাক হয়ে বলেন, খিদে পেয়েছে মনে হয়, যা তুমি মেয়েকে খাওয়াও, আর আমি তোমাকে খাওয়াচ্ছি। খুশি হেসে বলে, খিদে পায়নি তো নানু, একটু আগে ওকে খাওয়ালাম। তাহলে কাছে কেন ভাবে? ওই যে আমাকে পাশে শোয়া অবস্থায় পাচ্ছে না বলে মেজাজ দেখাচ্ছে, একদম বাবার মতোই হয়েছে। শেষ কথাটুকু বলে খুশি জিভ কাটে কি বলতে কি বলে ফেলল। এদিকে মালিনী মুখে শাড়ির আঁচল চেপে হেসেই খুন। তানিশের কান্নার আওয়াজ শুনে ঝটপট পাশের ঘর থেকে দৌড়ে এসেছে মাহের, সুকন্যা, অনন্যা। এরা যেন এতক্ষণ এই অপেক্ষাতেই ছিল, কখন প্রিন্সেসের ঘুম ভাঙবে আর কখন সবাই মিলে ওকে নিয়ে হল্লাহল্লি শুরু করবে। মাহের এসে সবার আগে কোলে তুলে নেয় তানিশাকে। খুশি ছোট খালার শাশুড়ি ছেলে মাহির, সম্পর্কে দেবরায়। সুকন্যা আর অনন্যা ফুঁসে ওঠে, আগে তুই কেন নিলি? দে আমার কাছে। ভাবি দেখো দিচ্ছে না, সুকন্যা অভিযোগ করে। খুশি কি বলবে ভেবে পায় না, শুধু হেসে ওঠে। সুকন্যা আর অনন্যা এখন আর খুশিকে ভাবি ডাকতে দ্বিধাবোধ করে না। পরিস্থিতি বদলেছে অনেক, সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে উঠছে। অনন্যা আঙ্গুল তুলে বলে, ভাবি আমি কিন্তু আজকে সারা দিনে একবার ওকে নিতে পারিনি, তাই আগামী 1 ঘন্টা ও আমার কোলে থাকবে। সুকন্যা প্রতিবাদ করে, ইস মগের মুল্লুক, আমি তাহলে কি করব? আমিও তো ওকে পাইনি সারাদিন। আচ্ছা বাবা, দুজনই বদলাবদলি করে নেব, কাছেই থাকবে, কিন্তু আগে মাহিরের থেকে ওকে উদ্ধার কর, ও তো অলরেডি ওকে নিচে নিয়ে গেছে। দুইজনে ধূপধাপ ছুটে নিচের দিকে দৌড়ে যেতে থাকে। মালিনী সতর্ক হয়ে বলেন, আরে আস্তে, দেখো তো নাতবউ কি কাণ্ড, বাদরগুলো মেয়েটাকে ব্যথা না পাওয়ালেই হলো। খুশি কিছু না বলে শুধুই হাসে, যদিও তার বুক ধুকপুক করছে। মেয়ের গায়ে একটু চোট লাগলেই সে আতঙ্কে অস্থির হয়ে উঠবে, কেঁদেও ফেলতে পারে। সে এসব সহ্য করলেও নিজের মেয়ের ব্যথায় ঠোঁট ভেঙে কাঁদা দৃশ্য সহ্য করতে পারে না। বুকের ভেতরটা যেন পড়ে যায়। কিন্তু ননদ দেবরদের আর কি বলবে, এরাও তো ভাগ্নেকে ভালোবাসে, তাই চাইলেও ওদের থামানো সম্ভব না। তানিশা এই বাড়ির সকলের চোখের মণি। সন্ধ্যা তাসটি ফিরে অফিস থেকে দীর্ঘ পথ জার্নি করে এসে সে ক্লান্ত খুব। কোট কাঁধে ঝুলিয়ে এলোমেলো পায়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে যায়। আরও চোখে একবার বসার ঘরেও তাকায়, খুশি আছে নাকি দেখার জন্য। নেই এখানেই তার বউ আরমান শেখ তানিশাকে কোলে নিয়ে রকিং চেয়ারে দোল খাচ্ছেন মনের সুখে। আর চারপাশে বাকি সবাই ওকে নিয়েই মেতে আছে। হালিমের গন্ধে ভরে আছে ঘর। মালিনী রান্নাঘর থেকে খাবারের ডিশ নিয়ে হাজির হয়েছে। তাসটিফিকে দেখেই বলেন, তোর প্রিয় জিনিস রেঁধেছি, তাড়াতাড়ি খেতে আয়, খুশি উপরে আছে, ওকে নিয়ে আয়। তাসটিফ ছোট্ট করে শুধু বলে আসছি, কিন্তু তার বলার ধরন শুনেই বোঝা যায় সে আর নিচে নামবে না। উপস্থিত তাসটিফের ভাই বোনেরা একে অন্যের দিকে চেয়ে হাসে। খুশি ড্রেসিং টেবিলের সামনে বসে চুলটা আঁচড়ে নিচ্ছে, পরিপাটি হয়ে নিচে নামবে, মেয়েকে নিয়ে একটু খাওয়াবে ভালো মতো। আজ সকালে হঠাৎ ওর কাচের ফিডারটা পরে ভেঙে গেছে। খুশি তাই তাসটিফকে নতুন আরেকটা ফিডার কিনে আনতে বলেছে। সে আসবে কখন? খুশি অপেক্ষায় আছে। এসব ভাবতে ভাবতে সে চুলে বেনুনি বাঁচছিল, ঠিক তখনই ড্রেসিং টেবিলের আয়নায় দেখতে পায় তাসটিফকে। হেসে ওঠে খুশি। তাসটিফের গায়ে অ্যাশ রঙের ফর্মাল শার্ট, কাঁধ থেকে কালো কোটটা নামিয়ে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখে। তারপর দরজা ভিজিয়ে হাসি মুখে খুশির দিকে এগিয়ে আসে। খুশি জড়িয়ে ধরে ওকে, বুকে মাথা ঠেকিয়ে বলে, সারাদিন মিস করেছি। তাসটিফ ওর মুখটা তুলে এলোমেলো অনেকগুলো চুমু দিয়ে বলে, প্রতি মুহূর্তে মিস করেছি। লাজুক হেসে চোখ নামিয়ে নেয় খুশি। তাসটিফের চোখের দিকে সরাসরি তাকালেও কেমন গা শিরশির করে। মানুষ দেখলে ভাবে ওদের নতুন বিয়ে হয়েছে, অথচ ওদের বিয়ের বয়স প্রায় 8 বছর হতে চলল। এখন তো 8 মাসের একটা মেয়েও আছে। খুশি মনে করে বলে, আচ্ছা মেয়ের জন্য যেটা আনতে বলেছিলাম এনেছো? তাসটিফের মুখ গম্ভীর হয়ে যায়। খুশি চোখ বড় করে বলে, আনোনি? প্লিজ এখন বলো না যে ভুলে গেছো। তাসটিফ সাথে সাথে বিছানায় রাখা বক্সটার দিকে ইশারা করে। কখন সে বক্সটা বিছানায় রেখেছে খুশি খেয়ালও করেনি। মুহূর্তেই হেসে উঠে বলে, ও আচ্ছা সরি, আমি দেখতেই পাইনি। কাছে গিয়ে ট্রান্সপারেন্ট ব্যাগটা নিতেই দেখে ভেতরে 2টো বাক্স। খুশি অবাক হয়ে বলে, ও মা, আবার 2টো? আচ্ছা তোমার 2টো করে জিনিস আনার রোগ হয়েছে? মেয়ের জন্য কিছু আনতে বললে 2টো করে নিয়ে চলে আসো। কি বোঝাতে চাও? ওকে তুমি আমার থেকে ডাবল ভালোবাসো?
তাশরিফ হেসে উঠে খুশির চিবুক স্পর্শ করে বলে, হ্যাঁ বাসি তো, এখন মেয়েকে ডাবল ভালোবাসি। আর ইউ জেলাস? একদম না, শুধু ওই একটা মেয়েকে আমার থেকে বেশি ভালোবাসার অনুমতি দেওয়া হলো তোমাকে, বলে আদর করে তাশরিফের লম্বা নাক টেনে দেয় খুশি। তাশরিফ আচমকা ওর কোমর ধরে কাছে টেনে বলে, কিন্তু আমি হলে দিতাম না। মানে? চোখ গোল করে বিস্ময় নিয়ে প্রশ্ন করে খুশি। তাশরিফ গম্ভীর সুরে বলে, আমাদের ছেলে হলে আমি ওকেও আমার চেয়ে বেশি ভালোবাসার অনুমতি দিতাম না তোমাকে। খুশি ওর এই কথাটা ছেলে মানুষই ভেবে হেসে উড়িয়ে দেয়। ব্যস্ত সুরে বলে, ছাড়ো, মেয়েকে আনতে যাচ্ছি, ওকে খাইয়ে ঘুম পাড়াবো। খুশি যেতে নিতে তাশরিফ হাত চেপে ধরে, পেছন থেকে হালকা জড়িয়ে ধরে গলায় উষ্ণ নিঃশ্বাস ছেড়ে বলে, একটু পরে যেও। খুশি থামে, নাকের ডগা লালচে হয়ে আসে, ঘুরে পা উঁচু করে তাশরিফের গলা জড়িয়ে ধরে। আজকাল মানুষটাকে একদম এড়িয়ে যেতে পারে না সে। ঢাকা উত্তরাংশের এক নিরিবিলি অভিজাত এলাকায় দাঁড়িয়ে আছে ছিমছাম ডুপ্লেক্স বাড়ি। সামনের ফটকটি কাঠ আর লোহার কারুকাজে তৈরি। নেম প্লেটে লেখা আওয়ার সুইট হোম, নিচে ইটালিক স্টাইলে লেখা তাশরিফ অ্যান্ড খুশি। খুশি হেসে ফেলে। তানিশা এতক্ষণে গাড়ি থেকে নেমে একটা ভোঁ দৌড় দিয়ে ঢুকে গেছে ভেতরে। দুপাশে সবুজ আর্টিফিশিয়াল লন, মাঝখানে পাথরের ওয়াকায় সরাসরি নিয়ে গেছে মূল প্রবেশদ্বারে। 2 বছর ধরে বাড়িটির কাজ চলছে, অবশেষে এখন পরিপূর্ণ। পেছনের বাগানটা অসম্ভব শান্ত ও স্নিগ্ধ পরিবেশ সমৃদ্ধ। খুশির ভীষণ পছন্দ হয়েছে বাড়িটা। বাইরের দিক থেকে দেখলেই বোঝা যায় এটি আড়ম্বরের জন্য নয়, বরং একটি রুচিশীল শান্ত জীবনের প্রতীক। তাশরিফ যাবতীয় জিনিসপত্র গাড়ি থেকে বের করে মেয়ে আর বউয়ের পেছন পেছন আসে। ভেতরে প্রবেশ করতেই খোলা স্পেসের লিভিং এরিয়া দেখা যায়। হালকা রঙের দেয়ালে, ফ্লোরে চকচকে টাইলস, এক পাশে কাঠের ফ্রেমে বড় বড় কাচের জানালা। বাইরের বাগান দৃশ্যমান। ওই তো দেখা যাচ্ছে তানিশাকে। সে দৌড়ে দৌড়ে বলছে, ইয়ে, আমি এখানে সারাদিন খেলবো। মেয়ের উচ্ছ্বাস দেখে মনে আনন্দ ভরে ওঠে খুশির। ওকে এই বছরেই স্কুলে ভর্তি করানোর কথা ছিল, কিন্তু বিভিন্ন সমস্যায় করা হয়নি। তারা নারায়ণগঞ্জে ছিল এই কয় বছর। সবার মধ্য থেকে যৌথ পরিবারে তানিশা অভ্যস্ত হয়ে গেছে। এখন এই বাড়িতে একা একা লাগবে না তো ওর। দ্রুত ওকে স্কুলে ভর্তি করানো উচিত, তাহলে ব্যস্ত হয়ে যাবে আর স্কুলের বন্ধুদের সাথে মেলামেশা করলে ওর সময়টাও ভালো কাটবে। তানিশার বয়স এখন 4 বছর। সব ঠিকঠাক তাহলে? দুপুরে কি খাবে বলো? তাশরিফ জিজ্ঞেস করে জরুরি ভঙ্গিতে। ও আশেপাশে সব কিছু দেখছে গম্ভীর মুখে। কয়টা ব্যাগ ভেতরে আনা হলো আর তাদের সাথে ব্যাগ ছিল কয়টা? খুশি মুচকি হেসে দেখতে থাকে ওকে। হঠাৎ কাছে গিয়ে ওর টাই টেনে ধরে বলে, একদম ঘেমে গেছো দেখছি, এসো তো তোমার ঘাম মুছে দিই। তাশরিফের গম্ভীর মুখ মুহূর্তেই নরম হয়ে আসে। খুশি আলতো করে নিজের ওড়না দিয়ে তাশরিফের কপাল মুছে দিয়ে কণ্ঠনালীতে চুমু খায়। তাশরিফ আরও চোখে একবার তাকায় বাগানের দিকে, তারপরে আলতো করে খুশির কপালের চুলগুলো কানের পিঠে গজে দেয়। আলতো করে গালে চুমু দিতে উদ্যত হলেই খুশি ফট করে সরে গিয়ে বলে, মেয়ে আসছে। তানিশা কিচেনের ছোট্ট দরজা দিয়ে ভিতরে ঢুকে গেছে এবং আঁকাবাঁকা দাঁত বের করে হাসি মুখে বলছে, পুকি। খুশি হাসতে হাসতে কাহেল মেয়ের কাণ্ড দেখে। তাশরিফ এক আঙ্গুলে ভ্রু চুলকে নিজেও মৃদু হাসে। তানিশা বলে, পাপা, আমাকে পাখির খাবারগুলো দাও তো, আমি বাগানে ফেলবো, পাখি আসবে। এক হাত কোমরে গুজিয়ে আরেক ছোট্ট হাত বাড়িয়ে এমনভাবে বলেছে যেন খুবই জরুরি কাজ এটা, এখন না করলেই নয়। খুশি বলে, এখন না মা, আগে লাঞ্চ করে নাও, তুমি সকাল থেকে ঠিক করে কিছুই খাওনি। ওকে, আমি চিকেন খাবো। এত বড় চিকেন? পাপা, অর্ডার করো ফোনে। তাশরিফ মোবাইল বের করতে করতে বলে, এক্ষুনি করছি মা, আমার মা খেতে চেয়েছে আর আমি অর্ডার করব না, তাই কি হয়? তানিশা হেসে দৌড়ে বাবার কোলে উঠে যায়। তাশরিফ মেয়েকে এক হাতে তুলে অন্য হাতে ফোনে অর্ডার করে তাকে দেখি। তানিশা আগ্রহ নিয়ে আঙ্গুল দিয়ে দেখে, এইটা না, না এইটা। খুশি খেয়াল করে তাশরিফের চোখ টলমল করছে। সে ভেবেছিল মেয়েটাকে বুঝি সে নিজেই খুব ভালোবাসে, কারণ একে জন্ম দিতে গিয়ে মরণ যন্ত্রণার মতো কষ্ট ভোগ করেছিল সে। যখন ডাক্তারের মুখে শুনেছিল বাচ্চাটা আর বাঁচবে না, পুরো পৃথিবী অন্ধকার মনে হয়েছিল। আর তাশরিফ তো সব কিছুর ঊর্ধ্বে গিয়ে শুধু খুশিকে বাঁচাতে চেয়েছিল। মেয়ের জীবন তখন তার কাছে তুচ্ছ, কিন্তু এখন সে যখন তানিশাকে কোলে নিয়ে চুমু দেয়, তখন তার গভীর চোখের ওই টলমলে মায়াবী দৃষ্টি দেখেই মন কেমন করে ওঠে খুশির। সে বুঝতে পারে এই মেয়েটা শুধু তার চোখের মণি না, তাশরিফের হৃদয়ের খনিও সে। বাবা মেয়েকে প্রাইভেসি দিয়ে খুশি চলে যায় পুরো বাড়িটা ঘুরে দেখতে। দক্ষিণে ছোট্ট লাইব্রেরি, কোণ এবং গেস্ট রুম, ডাইনিং এর পাশে ওপেন কিচেন, ভেতরে কাঠের ক্যাবিনেট, গ্রানাইট কাউন্টার টপ, আধুনিক চিমনি ও স্টোররুম। কিচেন থেকে সরাসরি ব্যাকইয়ার্ডে যাওয়ার দরজা। এখান থেকে একটু আগে তানিশা ভিতরে ঢুকেছে। পাকা বুড়ি একদম। আসতে না আসতে পুরো জায়গা ছোট ছোট পায়ে টই টই করে ফেলেছে। এখন বাবার কোলে বসে আরাম করছে।
খুশি কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসে। 3টি প্রশস্ত বেডরুম, মাস্টার বেডরুমে ফ্লোর টু সিলিং গ্লাস ডোর, যা দিয়ে সূর্যোদয়ের আলো সরাসরি ভেতরে ঢুকে। কি সুন্দর আর মনোরম দৃশ্য! তাদের সবুজ বাগানটা সম্পূর্ণ চোখে পড়ে এদিক দিয়ে। প্রতিটি বেডরুমের সঙ্গে রয়েছে বাথরুম ও বারান্দা। খুশি বারান্দায় গিয়ে দাঁড়াতেই দক্ষিণা বাতাসে মন শীতল হয়ে ওঠে। ফ্ল্যাশব্যাক 4 বছর আগে ওই ভয়াবহ দুর্ঘটনার পর তাসটিপ এক প্রকার পাগলের মতো ছুটে বাসায় আসে। খুশি তখন মেঝেতে পড়ে আছে অচেতনের মতো। তার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুরেখা। কি নিদারুণ দৃশ্য! ভেতরে রূপার দরজা আটকে বসে আছে। বউ অনেকক্ষণ কলিং বেল চেপেও কোনো সাড়া পাচ্ছিল না। তারপর নিচে গিয়ে দারোয়ানকে জানাতে সে ফোন করে তাসটিপকে। খুশি দরজা খুলছে না। এটুকু তথ্য তাসটিপের মনে তোলপাড় জাগানোর জন্য যথেষ্ট। সে রীতিমতো প্রাণটা হাতে নিয়ে ছুটে এসেছিল অফিস থেকে। ড্রাইভ করার সময় তার হাত কাঁপছিল। বাসায় এসে চাবি দিয়ে ডোর লক খুলে যখন খুশিকে মেঝেতে পড়া অবস্থায় পায়, ঠিক ওই মুহূর্তে অন্য কিছু ভাবার সময় নেই তার। কোলে করে হাসপাতালে নিয়ে আসে। গাড়িতে তাসটিপের কোলে মাথা রেখে খুশি খুব আড়ষ্ট সুরে বলে রূপার কথা। তখনই তাসটিপ দারোয়ানকে ফোন করে তার ফ্ল্যাটের দরজায় তালা লাগিয়ে দিতে বলে। কারণ এবার রূপার খিল খতম করতেই হবে। তার অবচেতন মন ভেবে নেয় খুশিকে আয়ানের মৃত্যু রহস্য জানাতে এসেছিল রূপা। তারপরে এই ভয়াবহ কাণ্ড ঘটেছে। তার আর খুশির মাঝখানে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে কাটার মতো উপড়ে ফেলবে তাসটিপ। এটাই তার নীতি। প্রায় 4 থেকে 5 ঘন্টা পর অপারেশন থিয়েটারের সামনে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তাসটিপ। গ্লাস ডোরে চোখ রেখে নিষ্প্রাণ দৃষ্টিতে দেখছে বাইরের পরিবেশটা। মাত্র কিছুক্ষণ আগে খুশির ভয়াবহ জটিল ডেলিভারি সম্পন্ন হয়েছে, কিন্তু বাচ্চার হৃদস্পন্দন নেই। একজন নার্স এসে সাদা তোয়ালেতে মোড়ানো ছোট্ট নরম দেহটা তাসটিপের হাতে তুলে দেয়। পেছন থেকে ডাক্তার মলিন মুখে বলেন, আই এম সরি মিস্টার তাসটিপ, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। তাসটিপ কোনো কথা বলে না। অপলক তাকিয়ে থাকে বাচ্চাটার মুখের দিকে, ঠিক যেন তার অংশ। কিন্তু এই ছোট্ট দেহে প্রাণ নেই। হু হু করে ঝড় শুরু হয় তার বুকের ভেতর। এই তীব্র যন্ত্রণা খুশি কিভাবে সহ্য করবে? মেয়েটা তো পাগল হয়ে যাবে। এই বাচ্চাটা নিয়ে কত স্বপ্ন দেখেছিল সে। তাসটিপ নিজের সন্তানের নিতর দেহ নিয়ে দাঁড়িয়ে থাকে অনেকটা সময়। তখন হাসপাতালের পরিবেশ শান্ত ছিল। হঠাৎ করে ভীষণ ঝামেলা শুরু হয়। এক দম্পতির মধ্যে রীতিমতো তুলকালাম ঝগড়া। ভদ্রমহিলার সকালে নর্মাল ডেলিভারি হয়েছিল। তার স্বামী যখন জানতে পারলো এটা মেয়ে, তখনই মেজাজ খারাপ করে যা নয় তা বলে স্ত্রীকে অপমান শুরু করলো। ওই মেয়েকে সে ধরবে না, ছোবে না, কোলেও নিবে না, এমনকি ওর ভরণপোষণের দায়িত্ব পর্যন্তও নিবে না। হাসপাতালে সব ডাক্তারের সামনে স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলে ওই লোক। একজন নার্স ধমকে বলে, শান্ত হন, আপনি পরিবেশ নষ্ট করছেন। যে ডাক্তার খুশি ডেলিভারি করিয়েছেন একটু আগে, তিনি ছুটে এসে তাসটিপকে ইশারা করে বলেন, দেখুন ছেলে সন্তান দিয়ে কি করবেন? ওদেরও একটা রাজপুত্রের মতো ফুটফুটে ছেলে হয়েছিল, কিন্তু মৃত। আপনাদের সন্তান তো তাও সুস্থ স্বাভাবিকভাবে জন্ম নিয়েছে। এর চেয়ে বড় বিষয় কী হতে পারে? এ নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। তখন লোকটি খুব অসহায়ভাবে বলে, তার ইতিমধ্যে 5টা মেয়ে আছে, সে গরিব মানুষ, এত মেয়ে পালার সামর্থ্য নেই। শুধু একটা ছেলের আশায় বাচ্চা নিয়েছিল, যাতে বাপের পারিবারিক সম্পত্তি পেতে সুবিধা হয়। নিজের দুঃখের কথা ঘোরগ্রস্তের মতো আওড়ে যায় সে। পাশে তার স্ত্রী লজ্জিত মুখে মাথা নিচু করে শুনছে। তাসটিপ হঠাৎ এগিয়ে গিয়ে বলে, আপনার অপ্রয়োজনীয় মেয়ে বাচ্চাটা বরং আমাকেই দিন। বিনিময়ে আপনার যত টাকা লাগে আমি দেব। ডাক্তার অবাক হয়ে যায় তার এমন কথা শুনে। তাসটিপ সবাইকে বোঝানোর মতো করে বলে, আমার স্ত্রী এ বিষয়ে যাতে কিছু না জানে। ওর জ্ঞান ফেরার আগে বাচ্চাটা ওর বেডে রেখে আসতে হবে। সবাই মুখ বন্ধ করে রাখবেন এ ব্যাপারে। লোকটা এক মুহূর্ত না ভেবে রাজি হয়ে যায়। তার চোখ বরং চকচক করে ওঠে। আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, কত দিবেন? তাসটিপ বলে, আপনার লাগবে কত? লোকটি আর পিছপা হয় না, সঙ্গে সঙ্গে বলে, নিয়ে যান, আমার মেয়েকে নিয়ে যান। যখন ও মহিলার কাছ থেকে তার সদ্য জন্ম নেওয়া ফুটফুটে পরীর মতো ছোট্ট মেয়েটাকে নিয়ে আসা হয়, সে কিছু বলতে পারে না। মুখে শাড়ির আঁচল চেপে খুব কষ্টে কান্না সামলায়। তাসটিপ মনে মনে ভাবে, খুশিকে সে কোনোদিনও সত্যি জানতে দেবে না। এই মৃত বাচ্চাটার ভার বহন করা তার পক্ষে দম বন্ধ লাগছে। তাহলে খুশি কিভাবে সহ্য করবে? তার নরম দিলের বউটা মরে যাবে একদম। এমনি মেয়েটা যথেষ্ট কষ্ট পেয়েছে। তাসটিপ ওকে এই জঘন্য অনুভূতির মুখোমুখি কোনোদিনও হতে দেবে না। আজকে এই মুহূর্তে মৃত বাচ্চাটার সাথে সাথে সমস্ত সত্য সে কবর দিয়ে ফেলবে। খুশির জ্ঞান ফেরার আগে বাচ্চাটা তার পাশে রাখা হয় এবং জ্ঞান ফিরে সে ভাবে এটা তার গর্ভ থেকে বের হওয়া সন্তান। তাসটিপ বসে থাকে তার সামনে, বুকে একরাশ আতঙ্ক নিয়ে। খুশি কিছু বুঝে ফেলবে না তো? ডাক্তার ম্যাডাম খুব অভিনয় করে আনন্দিত কণ্ঠে বলেন, কংগ্রাচুলেশনস, আপনাদের পরীর মতো সুন্দর
দেখতে একটা মেয়ে বাচ্চা হয়েছে, মাশাআল্লাহ। খুশি ফোলা ফোলা চোখে ছোট্ট বাচ্চাটাকে দেখে মুহূর্তেই তার ব্যথাতুর চেহারা ভরে ওঠে পরম স্বস্তিতে। মেয়েটাকে কোলে নিয়ে তৃষ্ণার্তের মতো দেখতে থাকে সে, ছোট্ট হাত ধরে হেসে ফেলে অবুজের মতো। এক পর্যায়ে তাসটিপের দিকে চেয়ে ছলছল দৃষ্টিতে বলে, একদম মায়ের মতো দেখতে হয়েছে। তাসটিপ একটু অবাক হয়ে বলে, কার মায়ের মতো? খুশি আনন্দমাখা হাসি নিয়ে বলে, তোমার মা, আর কার মা হবে? তারপর মেয়েকে বুকে জড়িয়ে ধরে আবেশে চোখ বুজে নেয় সে। অবাধে চুমু খায় ওই কোমল মুখে, বুক ভরে মেয়ের পবিত্র দেহে শুক্রাণ নেয়, যেন পৃথিবীর সমস্ত সুখ তার চোখে মুখে লুটিয়ে পড়ছে। এত যন্ত্রণা, এত কষ্টের পর অবশেষে পেয়েছে নিজের নারী ছেঁড়া ধনকে। সে তো ধরিয়ে নিয়েছিল বাচ্চাটা বাঁচবে না, নিজের পেটের ভেতর বাচ্চাটার কোনো স্পন্দন টের পাচ্ছিল না সে। তখন থেকে দুনিয়া অর্থহীন লাগছিল, নিজেরই মরে যেতে ইচ্ছে করছিল, কিন্তু এখন নিজের মেয়েকে কোলে নিয়ে সে পৃথিবীর সবচেয়ে সুখী নারী। তাসটিপ তীব্র দীর্ঘশ্বাস গোপন করে দেখতে থাকে খুশির পাগলামি, উদ্দীপনা। মনে মনে অসম্ভব স্বস্তি পায় এই ভেবে যে খুশি তার বানোয়াট মিথ্যার জগতে প্রবেশ করে ফেলেছে অজান্তেই, যেখানে দুঃখ বলতে কিছু নেই, থাকতে দেবে না তাসটিপ। বর্তমান উপরতলার বড় বারান্দা থেকে চারপাশে সবুজ গাছপালা আর শান্ত রাস্তার দৃশ্য। ছাদের ছোট্ট একটি বাগান, যেখানে সন্ধ্যায় বসে চা খাওয়ার সময় পাখি ডাক শোনা যায়। তানিশা সারাদিন ছুটোছুটি করে এখন ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে। খুশি আর তাসটি বসেছে ব্যাকয়ার্ডে। তানিশা একটা দামি ওয়াটার পট পছন্দ করেছিল অনলাইনে। স্কুলে গেলে সে ওটাই করে পানি নিয়ে যাবে। ওয়াটার পটের ছবি সে নিজেই বাবাকে দেখিয়ে আধো আধো সুরে বলে, পাপা এটা কিন্তু এনে দিবে, মনে থাকে যেন। আঙ্গুল উঁচু করে বারবার বলেছে এই কথা। তাসটিপ এনেছে মেয়ের ওয়াটার পট, কিন্তু একটা নয়, একই রকম দেখতে দুটো। স্কুল ব্যাগও এনেছে দুটো, এমনকি পেন্সিল বক্স থেকে শুরু করে যত রকমের স্টেশনারি জিনিস আছে সবই দ্বিগুণ করে এনেছে। খুশি এসব দেখে কোমরে হাত রেখে বলে, তোমার সমস্যা কী বলো তো? শুধু শুধু পয়সা নষ্ট, ও ডাবল ডাবল জিনিস দিয়ে কি করবে? তাসটিপ কফিতে চুমুক দিয়ে নিচু সুরে বলে, রেখে দাও, কাজে তো আসবে। খুশি বিরক্ত হয়ে বলে, একই রকম দেখতে দুইটা স্কুল ব্যাগ কী ধরনের কাজে আসবে শুনি? উফ, তোমাকে নিয়ে আর পারি না, মাথা খারাপ লোক একটা। তাসটিপ হাত টেনে খুশিকে নিজের কোলের উপর এনে বসায়, ফু দিয়ে ঘাড়ের উপর থেকে চুল সরিয়ে ফাঁকা জায়গায় চুমু দেয়। আদুরে কণ্ঠে বলে, রাগ কেন করছো? মেয়ে তো একটাই। হ্যাঁ বুঝেছি, একটাই মেয়ে, তাই বলে তুমি এভাবে অপচয় করতে পারো না। বিকালে বার্গার খেতে চেয়েছিল, তুমি দুইটা কেন আনলে? একটা শুধু শুধু নষ্ট হবে এখন। আমি তো চিকেন বার্গার খাইও না। সমস্যা নেই, রেখে দাও। আশ্চর্য, খুশি বিরক্ত হয়ে বসে আছে। হঠাৎ বাগানের কোণার দিকে চোখ যেতেই সে আঙ্গুল তুলে বলে, আচ্ছা তোমাকে জিজ্ঞেস করব, ভেবেও করা হয় না, ওই জায়গাটা এরকম কেন? কোন জায়গা? ওই তো ওই জায়গা, আমি কয়েকদিন ধরেই লক্ষ্য করছি। এটা একটু অদ্ভুত লাগে, মানে এইখানে এই ফাঁকা জায়গাটা। খুশি এগিয়ে যায়। তাদের বাড়ির লনের ঠিক পশ্চিম পাশে খুব অদ্ভুতভাবে ডিজাইন করে মাঝখানে একটা জায়গা বাঁচানো হয়েছে। এখানে না আছে কোনো টাইলস, না আছে সিমেন্ট, শুধু মাটি দিয়ে পূর্ণ। আগাছা জমে আছে। খুশি বলে, এখানের এই ব্যবস্থাটা আমার পছন্দ হয়নি। টাইলস লাগিয়ে সুন্দর একটা ওয়াকওয়ে করা যেত। তাসটিপ শান্ত সুরে বলে, প্রয়োজন নেই, তুমি এখানে গাছ লাগাতে পারো, দেখতে ভালো লাগবে। খুশি ঠোঁট উল্টে বলে, এই বুদ্ধিটাও মন্দ না। ফুল গাছ লাগালে ওটা বড় হয়ে ঠিক আমাদের বেডরুমের জানালা দিয়ে উঠবে, দেখতে ছবির মতো সুন্দর লাগবে। দারুণ বুদ্ধি দিয়েছে তো। খিলখিল করে হেসে ওঠে সে। তাসটিপের দিকে ঘুরতে হতভম্ব হয়ে যায়। ব্যালকনি নরম আলো স্পষ্ট দেখা যাচ্ছে। তাসটিপের চোখ দুটো লালচে, মুখটা গাঢ় বিষণ্ণতা এমন করুণ দেখাচ্ছে, মনে হয় সে কাঁদছে। খুশি খুব অবাক হয়ে বলে, এই তোমার কি হয়েছে? তাসটিপ দুই পাশে মাথা নেড়ে রুদ্ধ কণ্ঠে বলে, কিছু না। খুশি মানে না, তার ভেতরটা কেমন অস্থির হয়ে আসে। তাসটিপের হাত ধরে বলে, না কিছু একটা নিশ্চয় হয়েছে, এদিকে এসো, আমাকে বলো প্লিজ। খুশি তাসটিপকে এনে কাউচে বসায়। ওর সুগঠিত রুক্ষ শক্ত চোয়ালের মুখটা নিজের আঁচলায় নিয়ে প্রশ্ন করে, কি? তাসটিপ খুশিকে জড়িয়ে ধরে ওর কাঁধে মুখ ডুবিয়ে বলে, কিছু না, সত্যি কিছু না। খুশির মন শান্ত হয় না, কেমন একটা এলোমেলো ঢেউ খেলে যায় বুকের কঠোরে। তাসটিপ ওকে ধরেই থাকে চুপচাপ দীর্ঘ সময়। ওর বুকের হৃদস্পন্দন খুশি স্পষ্ট শুনতে পায়, শুধু বুঝতে পারে না তাসটিপ কখন তার অশ্রু মুছে নিয়েছে ওর চোখের আড়ালে। এইভাবে প্রতি মুহূর্তে বিগত 4 বছর ধরে কষ্ট লোগানোর অভিনয় করে যাচ্ছে সে, এবং এই অভিনয়টা সে করে যাবে জীবনভর। কিন্তু একাকী রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তাসটিপ কিন্তু ঘুমাতে পারে না শান্তিতে। একটা ফুটফুটে ছেলে এসে তাকে করুণ সুরে ডাকে, বাবা, আমার ভয় লাগছে। তাসটিপের দম বন্ধ হয়ে আসার অবস্থা হয়। তানিশাকে কোলে নিয়ে আদর করার সময় তার মনে হয় ছেলেটা বুঝি দূর থেকে দেখছে, মায়ের মতো অভিমানে জড়সড়ো হয়ে বলছে, আমাকে তুমি ভালোবাসো না বাবা? তাসটিপ যখন মেয়ের জন্য কিছু কিনতে যায়, তার কানে বেজে ওঠে ছেলের আর্তনাদ। তীক্ষ্ণ ব্যথায় বুকটা ফেটে যায়। সে দুটো করে জিনিস এমনি এমনি কেনে না। খুশি তো ভালোই আছে, সত্যিটা জানে না, কিন্তু
তাসটিপ সব সত্যি নিজের মধ্যে দাবিয়ে রেখে প্রতি মুহূর্তে একটু একটু করে মরছে। এই জায়গাটা কেনার মূল উদ্দেশ্য ছেলের কবর। শুধুমাত্র ওই কবরটা বাঁচানোর জন্যই সে এখানে বাড়ি করেছে এবং ইঞ্জিনিয়ারকে বিশেষভাবে অনুরোধ করেছে যাতে কবরের জায়গাটা সংরক্ষিত রাখা হয়। খুশির ওই গুরুতর অবস্থার জন্য যেহেতু রূপা দায়ী ছিল, তাই তাসটিপকে এতটা নির্মম শাস্তি দিয়েছে, নয়তো সে নিজেই আত্মহত্যা করতে যাচ্ছিল। তাসটিপকে থামিয়েছে শুধু নিজের মনকে শান্ত করার জন্য। তাকে খুন করে নিজের ফ্ল্যাট নিজে এলোমেলো করে ঘটনা এমনভাবে সাজিয়েছে যেন বিষয়টা দেখতে অন্যরকম মনে হয়। ডাকাত হিসেবে পুলিশ যাদের অ্যারেস্ট করেছে তারাও তাসটিপের ঠিক করা লোক। টাকার বিনিময়ে জেল খাটবে কিছু বছর, তারপর বেরিয়ে আসবে। এই তো তাসটিপ নিজের ছেলে হত্যার প্রতিশোধ নিয়েছে খুব নিখুঁতভাবে। খুশি তাসটিপকে ছেড়ে ওর মুখের দিকে তাকায়। আলতো করে খোঁচা খোঁচা দাড়ি ভর্তি গালে হাত রেখে গভীর ভাবাবেগ নিয়ে বলে, আজকাল তোমাকে খুব অন্যরকম লাগে। কী রকম? ভাঙা কণ্ঠ ঝেড়ে প্রশ্নটা করে তাসটিপ। খুশি ঠোঁট উল্টে বলে, জানি না, কিন্তু খুব অন্যরকম, রহস্যময়। মনে হয় তুমি এত কাছে থেকেও যেন আমার কাছে নেই। তাসটিপের চোখে নেমে আসে খুশির ঠোঁটে। ধীরে ধীরে রুক্ষ মুখটা মসৃণ হয়ে যায়, চোখ দুটো কাতর। খুশির সঙ্গে সঙ্গে বলে, জানি কি ভাবছো, কিন্তু এখন না প্লিজ। তাসটিপ এই কথা তোয়াক্কা না করে ওকে ঘুরিয়ে শুয়ে দেয় সোফার উপর। নিজের ভারী শরীরটাও ছেড়ে দেয় ওর উপর। একটা দুটা এমন করে পরপর চুমু দিতেই থাকে ঠোঁটে আর গলায়। খুশি আশ্চর্য হয়ে বলে, আরে কি হচ্ছে এগুলো? কাছে আসছি তোমার। উফ, এই কাছে আসার কথা বলিনি, অসভ্য। তাসটিপ অনুরোধ মাখা কণ্ঠে বলে, খুশি, আই নিড ইউ ব্যাডলি রাইট নাও। রাইট নাও মানে লিভিং রুম এটা? মেয়ে উঠে এলে, সরো, রাতে দেখা যাবে। হুম। তাসটিপকে গায়ের উপর থেকে সরানো সহজ হয় না। শেষ মুহূর্তে হার মানতেই হয় ওর জেদের কাছে। দীর্ঘ সময় পর খুশিও ওঠে শোয়া থেকে। হাত খোপা বেঁধে নেয় এলোমেলো চুলটা। তাসটিপ তাকিয়ে থাকে কেমন ঘোর লাগা দৃষ্টিতে। কফিটাও বিষাদ লাগে। খুশি উঠতে গিয়েও আবার বসে পড়ে। তাসটিপের দিকে ঘুরে ওর কণ্ঠমণিতে খট করে একটা কামড় বসিয়ে দেয়। চমকে উঠে তাসটিপ, ভ্রু উঁচু করে বড় বড় চোখে তাকায়। খুশি এক মুহূর্ত দাঁড়ায় না। দৌড়ে যেতে নিলে তাসটিপ চেপে ধরে ওর হাত। প্রশ্ন করে, কি হলো এটা? এতক্ষণ আমি সহ্য করেছি, তাই তোমাকেও বোঝালাম কেমন লাগে। বলে হাতটা ছাড়িয়ে সে উঠে যায় কাঠের সিঁড়ি বেয়ে। কয়েক ধাপ উঠে আবার ফিরে তাকায়। তাসটিপ পায়ের উপর পা তুলে সোজা হয়ে বসে আছে। হিসাবটা তোলা থাকলো, রাতে দ্বিগুণ করে ফিরিয়ে দেব। তারপরেই চুমুক দেয় কফিতে। খুশি হাসতে হাসতে ঘরে চলে আসে। মেয়ে উঠে গেছে ঘুম থেকে। তার মুখটা লালচে। ঘুম থেকে জাগার পর কমপক্ষে 10 মিনিটও চুপ করে থাকে। কোনো কথা বলে না। কোকড়া ঝাঁকড়া চুলগুলো এলোমেলো ছড়িয়ে আছে মুখের ওপর। খুশি আদরে কণ্ঠে বলে, আমার মামনিটা কখন উঠেছে? তানিশা জবাব দেয় না। খুশি মেয়ের একগোছা চুলগুলো ঝুঁটি বেঁধে দেয় পরম আদরে। তারপর মেয়েকে জড়িয়ে ধরে গালের সাথে গালে আহ্লাদ মাখা কণ্ঠে বলে, কাল আমরা স্কুল থেকে ফিরে একটা সুন্দর জায়গায় যাব, ওকে? তানিশা অস্পষ্ট সুরে কিছু বলে। খুশি কিছু বলে না। মেয়ের কানের কাছে মুখ নিয়ে শুধায়, কি? তানিশা স্পষ্ট করে বলে, আগে বলো প্রমিস। ও প্রমিস, আচ্ছা মামাম, প্রমিস। তারপর পাগলের মতো চুমু দেয় মেয়ের দুই গালে। এই জ্যান্ত পুতুলটাকে পেয়ে সে ভীষণ সার্থক মনে করে নিজের মাতৃত্বকে। ইস, তার জীবনে এই পুতুলটা না থাকলে কি হতো ভাবতেও বুক ধক করে ওঠে। মেয়েকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে নেয় সে। পরদিন বিকালে ওরা হাতের ঝিলে ঘুরতে আসে। মা মেয়ে বেশ আনন্দময় সময় কাটায়। তাসটিপ অফিসের কাজে ব্যস্ত ছিল। সে বাড়ি ফিরে সন্ধ্যায়। তানিশা তখন টিভিতে তার পছন্দের পেপা পিগ কার্টুন দেখছে ভীষণ মনোযোগের সাথে। অন্য কোনো দিকে তার খেয়াল নেই। তাসটিপ রান্নাঘরে এসে খুশিকে পেছন থেকে জড়িয়ে ধরে ভীষণ আবেশে চুলে মুখ গুজে ঘ্রাণ নেয়। খুশি কোনো সাড়া দেয় না। গম্ভীর মুখে কফি এগিয়ে দেয়। ওর কপালে চিন্তার ভাঁজ। তাসটিপ প্রশ্ন করে, কি হয়েছে? খুশি খানিকটা বিরক্ত সুরে উচ্চারণ করে, জানি না, ব্যাপারটা আমি নিজেই বুঝতে পারছি না, তোমাকে আর কি বলবো। মানে বলো। খুশিকে বাহু ধরে নিজের দিকে ঘোরায় সে। খুশির মুখ স্বাভাবিক হয় না। তাসটিপ একটু হাসার চেষ্টা করে, নিচু হয়ে ঝুঁকে ওর দিকে। অসীম ধৈর্য নিয়ে প্রশ্ন করে, হোয়াট ইজ বদারিং মাই ওয়াইফ? আমি শুনতে চাই। খুশি ডাইনিং টেবিলে বসতে বসতে গালে হাত রেখে বলে, আজকে তানিশাকে নিয়ে হাতের ঝিলে গেলাম না, ওখানে একটা কাণ্ড হয়েছে। কি কাণ্ড? তাসটিপ ঠিক ওর পাশের চেয়ারেই বসে, মনোযোগী দৃষ্টিতে তাকায়। খুশি বলে, মেয়ে বেলুন কেনার জন্য জেদ করছিল। এদিকে আমার কাছে ভাঙতে টাকা নেই। হঠাৎ কোথা থেকে একটা লোক এসে বেলুনের টাকা দিয়ে দিল। আমি নিষেধ করলাম, কিন্তু শুনলো না। তানিশাকে এত বড় পুতুল কিনে দিল, আবার কোলে নিয়ে আদরও করতে চাইছিল। আমি দিইনি। একবার তো ইচ্ছে হচ্ছিল চেঁচামেচি করে লোক জড়ো করি। তাসটিপের ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে যায়। মুখের হাসি বিলীন হয়ে যায় মুহূর্তেই। কাঠিন্য ভর করে চেহারায়। খুশি বলে, আমি এতবার নিষেধ করলাম, কিন্তু সে শুনবেই না। কিন্তু এত ক্লিঙ্গি। আমরা যতক্ষণ ওখানে ছিলাম একদম পেছনে লেগেছিল। আমার বাসার অ্যাড্রেস চাইছিল জানো। সে নাকি মাঝে মাঝে তানিশাকে দেখতে আসবে।
আমার তো এখন ভয়ই লাগছে। এই লোকের মতলব কি হতে পারে বলো তো? তাসটিপ শুকনো ঢোক গিলে বলে। থাকি কিছু ধান্দাবাজ। বাদ দাও, তুমি এখন থেকে আমাকে না বলে কোথাও যেও না। খুশির মন থেকে দুশ্চিন্তা দূর হয় না। কেমন যেন অদ্ভুত লাগছে ঘটনাটা। সে অন্যমনস্ক ভঙ্গিতে রাতের খাবার প্রস্তুত করে। রাতে ডিনার সেরেই ব্যাকয়ার্ডে এসে সে মুজিবর নামের লোকটিকে ফোন করে তাসটিফ। মুজিবর তানিশার আসল বাবা। খুশি তখন তানিশাকে ঘুম পাড়ানোয় ব্যস্ত। হ্যালো। লোকটি বোধহয় তাসটিফের ফোনের অপেক্ষাতেই ছিল, তাই খুব উদ্যমের সাথে ফোন রিসিভ করেছে। এই পাশ থেকে তাসটিফ কটমট করে বলে, সমস্যা কি আপনার? কোন সাহসে আমার স্ত্রী আর মেয়ের সাথে দেখা করেছেন? মাফ করবেন স্যার, আমার কিছু করার ছিল না। মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করছিল, বুঝতেই পারছেন বাবার মন। খবরদার এসব ফালতু ট্রিক্স আমার উপর খাটাতে আসবেন না। ফার্দার যদি আর কখনো আপনাকে ওদের আশেপাশে দেখেছি তাহলে পরিস্থিতি ভয়াবহ রূপ হবে। আগেই জানিয়ে রাখলাম। আশা করি আপনি আপনার 5 মেয়েকে অনাথ বানাতে চাইবেন না। লোকটি একটু আমতা আমতা করে বলে, এত বড় হুমকি দিচ্ছেন? ঠিক আছে, সরাসরিই বলি, আমার আসলে একটা চেক লাগতো। তাসটিফ নিজের মেজাজ সামলায়। সে জানতো লোকটা এই কথাই বলবে। বিগত 4 বছর ধরে সে নিমেষহীন টাকা নিয়েই যাচ্ছে তাসটিফের থেকে, কিন্তু এবার সে অনেক বড় দুঃসাহস দেখিয়ে ফেলেছে। তাসটিফের অনুপস্থিতিতে খুশির সাথে দেখা করেছে। এর পরিণাম তাকে ভুগতে হবে এবং খুব শীঘ্রই। পরিশিষ্ট তাসটিফের গায়ে প্রচণ্ড জ্বর। খুশি বারবার এসে তাপমাত্রা মেপে যাচ্ছে। 103 ডিগ্রি, জ্বর নামছেই না। সে অস্থির হয়ে উঠেছে। রীতিমতো ঘরে বালতি এনে মগের পর মগ পানি ঢেলে যাচ্ছে ওর মাথায়। তাসটিফ ক্লান্ত সুরে বলে, থামো খুশি, ইটস ওকে, আমি ঠিক আছি। তুমি শুধু শুধুই বদার্থ হচ্ছ। শুধু শুধু বদার্থ হচ্ছি মানে? তোমার গা এত গরম, আমি কিভাবে শান্ত থাকবো? আল্লাহ। সে মোবাইল হাতে নেয়। ডাক্তারকে ফোন করবে, তাছাড়া শাশুড়ি মাকেও বিষয়টা জানাতে হবে। তাশরিফ আফছা চোখে দেখতে পায় দরজার কাছে দাঁড়িয়ে আছে তার ছেলে। আদর সুরে বলছে, কষ্ট হয় বাবা? তাশরিফ খুব অনুরোধ করে বলে, ওকে ডাকো না খুশি। খুশি আশ্চর্য হয়ে বলে, কাকে ডাকবো? আমাদের ছেলেকে। বিহ্বল চোখে চেয়ে থাকে খুশি। তার হাত স্বয়ংক্রিয় থেমে যায়। কি আবল তাবল বলছে তাশরিফ? ওর মাথা খারাপ হয়ে গেল নাকি? এক দৃষ্টির দরজার দিকে তাকিয়ে আছে, অথচ ওদিকে কেউ নেই। খুশি ঝুঁকে বলে, কি হয়েছে তোমার? বেশি কষ্ট হচ্ছে? সে তাশরিফের মাথায় হাত বোলায়। তাশরিফ জবাব দেয় না। তার শূন্য দৃষ্টি এখনও দরজার কাছে। ছেলেটা যেন ডাকছে। খুশির একদম কান্না পেয়ে যায়। তাশরিফের কপালে এলোপাতাড়ি অনেকগুলো চুমু দেয় সে। হঠাৎ তাশরিফ খেয়াল করে ছেলেটা এগিয়ে এসে ওর মাথার উপর হাত রেখেছে। তার হাতটা কি ঠান্ডা! তাশরিফের বেশ আরাম লাগছে। ছেলেটা বলে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই বাবা, জ্বর দ্রুত সেরে যাবে। তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি একাই ভালো আছি। তাশরিফ পরম আবেশে চোখ বোঝে। ওর চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। কোমল হাতটা মুঠোয় ধরে চুমু খেয়ে বলে, বাবু আমাকে ক্ষমা করে দে, আমি খুব খারাপ বাবা, খুব খারাপ। খুশি অবাক হয়ে দেখতে থাকে। তাশরিফ চোখ বন্ধ করে তানিশার হাতে চুমু দিচ্ছে আর ক্ষমা চাইছে। দৃশ্যটা দেখে তার কেমন কলিজা ছিঁড়ে আসার মতো যন্ত্রণা হয়। হু করে কান্না পায়। তানিশা ওর বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি ভালো হয়ে যাবে। কিন্তু তাশরিফ কোনো সাড়া দেয় না, ঘুমিয়ে পড়েছে। বাবা আর ছেলের খুব ছোট্ট একটা সংসার। প্রতিদিন ছেলেকে স্কুলে দিয়ে তাশরিফ নিজে অফিসে যায়। বাড়ি ফিরে ছেলের জন্য রান্না করে আর ছেলে হাসতে হাসতে তাকে স্কুলের গল্প শোনায়। রাত হলে বাবা ছেলে এক বিছানায় শুয়ে নানান খুনসুটি করে। ভীষণ সুখের স্বপ্ন। কিন্তু হঠাৎ করেই সে প্রশ্ন করে ছেলেকে, আচ্ছা তোর মা কবে আসবে রে বাবু? ওকে ছাড়া তো আমার এভাবে ভালো লাগছে না। বাবু অবাক হয়ে বলে, মা কি করে আসবে? মা তো মারা গেছে। সঙ্গে সঙ্গে তাশরিফ জমে যায়। হৃদয় জুড়ে শুরু হয় অপ্রতিরোধ্য ঝড়। বাবু খুব স্বাভাবিক সুরে বলে, আমাকে বাঁচাতে গিয়ে মা নিজেকে স্যাক্রিফাইস করেছে। তুমিই তো গল্প শোনাও সবসময়। ওই তো মায়ের কবর, চলো আমরা গিয়ে দেখে আসি। তাশরিফের শ্বাসরুদ্ধ হয়ে যায়। ওই বিষাক্ত বাজে স্বপ্ন থেকে খুব কষ্টে জেগে ওঠে সে। তারপর ঘুম ভাঙতেই পাশে দেখতে পায় খুশিকে। বিছানা থেকে নেমে বাতি জ্বালায় সে। তানিশা আর খুশি ঘুমিয়ে আছে একে অপরকে ঝাপটে ধরে। এমন দৃশ্য দেখেও শান্তি। তাশরিফের মনে পড়ে যায় কিছুক্ষণ আগের কথা। তার জ্বর না কমা পর্যন্ত খুশি শক্ত হয়ে ওর মাথাটা কোলে নিয়ে বসেছিল সারা রাত। এখন একটু ঘুমিয়েছে মেয়েটা, তাকে ক্লান্ত দেখাচ্ছে খুব। তাশরিফ এগিয়ে এসে তানিশাকে খুশি থেকে ছাড়িয়ে পাশে ছোট্ট বিছানায় শুয়ে দেয়। তারপর নিজে এসে শুয়ে পড়ে খুশির কাছে। এবার ঘুমটা শান্তির হবে। ভোরবেলা ঘুম ভাঙতেই খুশি আবিষ্কার করে মেয়ে কাছে নেই। ওই তো দূরের বিছানায় ঘুমিয়ে আছে। আর মেয়ের বাবা তার বুকে মুখ গুজে কোমর চেপে ধরে বেঘরে ঘুমোচ্ছে। সে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারে না। তবে তার বেশ ভালো লাগে। তাশরিফের চুলে আঙ্গুল চালিয়ে সে উদাসীন চোখে আকাশের দিকে তাকায়। ভোরের স্নিগ্ধ আলোয় সেজে উঠেছে প্রকৃতি। গাছের পাতাগুলো কি প্রাঞ্জল। বাতাসে কেমন বিষণ্ণ মুগ্ধতা। খুশির ভেতরটা খুব ভার ভার লাগে। কেন যে এমন লাগে সে নিজেও জানে না।